আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরেকটু বড় করেন ভাই, চশমা নাই তো? হ্যাঁ, ওকে। হুম। তারপরে কি অবস্থা সবার, তাই বলো। চশমাটা আসলে ভেঙে গেছে। আহ, নতুন চশমা কিনতে গেছিলাম। পরে চশমা কিনতে যায় দেখি চশমার ফ্রেমের দাম চাই 900 টাকা। তো আমি না আসলে মিলাইতে পারতেছি না যে কিরে ভাই, একটা প্লাস্টিক, মানে জাস্ট একটা প্লাস্টিকের দাম কেমনে 900 টাকা হয়। ওকে যে 900 টাকা হয়তো বা এটা ইয়াই হইতে পারে, বাট ওটার ম্যানুফ্যাকচারিং কস্ট আমি দিন শেষে মেলা ভেবে চিনতে পাইলাম যে এটা বানাইতে 50-60 টাকার বেশি লাগার কথাই না, বা ম্যাক্সিমাম 100। এই ফ্রেম বাজারে 900 টাকা কেমনে হইতে পারে? মানে আমি এখন ভাবতেছি যে মানে আমি কি চশমার ফ্রেম বানানোর ফ্যাক্টরি খুলে দিব নাকি? মানে ইটস আহামরি যে আহ, কঠিন প্রসেস তা তো না। মানে পরে ভাবলাম যে মানে আস্তে আস্তে এই জিনিসই ভাবতেছিলাম সেইগুলোই করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের মানে জিনিসগুলো একটু হচ্ছে যে তোমাদের কিছু কথাবার্তা এখন একটু বলবো, একটু শুনতে হবে। হ্যাঁ, তো তোমরা সবাই আস্তে ধীরে জয়েন দাও। আজকে হচ্ছে লেকচার 12 নাকি লেকচার 13, কোনটা হওয়ার কথা বুঝলাম না। আচ্ছা, যাই হোক। তো প্রথমে কিছু কথা, ইম্পর্টেন্ট কথা। আমি জেনারেলি ইম্পর্টেন্ট কথাগুলো শেষে বলতে চাই, বাট শেষ পর্যন্ত অনেক স্টুডেন্ট থাকে না, আবার শেষে আমি হচ্ছে পড়াশোনার অনেক মুডে চলে যাই। তো পড়ার মুডে চলে যাওয়ার কারণে আসলে খুব একটা ইয়া করা হয় না। ঠিক আছে, খুব একটা কথাগুলো তোমাদের সাথে বলা হয় না। তো এখন আমি একটু বলবো, একটু শুনবা। ইম্পর্টেন্ট কি কথা, তাই না? এটা বাংলায় লিখি, ইম্পর্টেন্ট কথা। তো দেখো, ফার্স্ট কথা হচ্ছে যে তোমরা এখন কিসে পড়ো, স্কুল নাকি কলেজ? কোথায় পড়ো, স্কুল নাকি কলেজে? তো আমি জানি তোমরা এখন হচ্ছে কলেজে পড়ো, স্কুলে পড়ো না, তাই না? তোমরা এখন কলেজে পড়ো। অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তোমাদের বয়স এখন অলমোস্ট 17 থেকে 19-এর মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের বয়স। সো আমি এভারেজ বছর আমি ধরে নিতেই পারি যে তোমরা এখন 18 বছরের আশেপাশে। তো তোমরা এনাফ ম্যাচিউর, তোমরা এনাফ ম্যাচিউর। আর আর কি, কলেজে পড়ছো, স্কুলে পড়ো না। সো স্কুলে যেটা হইতো আগে, যে তোমরা হয়তোবা লাইন বাই লাইন পড়ে আসার একটা হ্যাবিট তোমাদের ছিল। আমি জানি না, আমার এটা কখনো ছিল না স্কুলে, বাট আমার তোমাদের অনেককে দেখে মনে হয়েছে যে তোমাদের হয়তোবা লাইন বাই লাইন, হ্যাঁ, যেটা আমি আমি হয়তোবা ক্লাস 2-এ পড়তাম, মানে বইয়ের ফ্রন্ট পেজে কার ছবি আছে, হ্যাঁ, বইয়ের লেখকের নাম, তারপরে মনে করো হচ্ছে বইয়ের কোন পেজে পতাকার ছবি আছে, কোন ছবিতে কয়জন মানুষ আছে, তো এক্সেট্রা এক্সেট্রা, এগুলোও হয়তোবা ক্লাস 2-এ আমিও পড়তাম। হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে পড়তাম। বাট আমি রিয়েলাইজ করেছি যে অনেকের তোমাদের বইয়ের লাইন বাই লাইন পড়ার একটা অভ্যাস আছে। তো ফার্স্ট অফ অল, তোমাদের এখানে কোনো টেক্সট বুক নাই, এটা তোমাকে মাথায় রাখতে হবে, যে কলেজের পার্টিকুলার কোনো টেক্সট বুক নাই। বুঝতে পারছো? তোমার যেমন ক্লাস স্কুল লাইফে একটা ধরা বাঁধা টেক্সট বই ছিল, হ্যাঁ, একটা বোর্ড বই ছিল, এখানে তোমার কোনো বোর্ড বই নাই ধরা বাঁধা। সো বইয়ের নাম্বার এখানে ইনফাইনাইট, এক একটা বই এক একভাবে লেখা, এক এক বই এক এক ইনফরমেশন আছে। ফার্স্ট কথা, বুঝতে পারতেছো? তো তোমাকে কোন বই কিভাবে পড়তে হবে সেটা কমপ্লিটলি তোমার উপরে, এখানে আমার কোনো হাত থাকবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কয়টা বই পড়বো, কিভাবে পড়বো, কিভাবে সাজায়ে পড়বো, কমপ্লিটলি তোমার উপরে। আমি যেটা করতে পারি,
আমি তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট কিছু কিছু টাচ দিয়ে দিতে পারি। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি যে আমাকে এই পুরো অধ্যায়টা পড়াইলেন, এখন কি আমি এই অধ্যায়ের সব কিছু শিখে ফেলেছি, 100% শিখে ফেলেছি? না, 100% শিখে ফেলি নাই। কত পার্সেন্ট শিখছি? আমি তোমাকে বলি, তুমি যত পার্সেন্টই শিখো না কেন, তুমি কখনোই 50%-এর বেশি কোনো একটা টপিকের উপরে শিখতে পারবে না। 50% অনেক বেশি বলে ফেললাম। এই যে পরিবেশ রসায়ন, এখানে কত কি আছে। আমি যদি তোমাকে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের উপরে ক্লাস নেই, কি বললাম, শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের উপরে ক্লাস নিলে আমি 18 থেকে 20টা ক্লাস নিতে পারবো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের উপরে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন প্রুফ করব। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের এখানে সেকেন্ড অর্ডার পর্যন্ত আছে, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, চলতেই থাকবো। ঠিক আছে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস মিলাবো, হ্যাঁ, হ্যান করব ত্যান করব, চলতেই থাকবে। মানে মানে এগুলো হচ্ছে বলা যায় যে অলমোস্ট মানে এই যে আইডিয়াল কন্ডিশন, রিয়াল কন্ডিশন, এগুলো আবার থার্মোডাইনামিক্স প্রপার্টির মধ্যে পড়ে। সো এই জিনিসগুলো আসলে চলতেই থাকবে। সো তুমি যতই পড়ো, যেখানেই পড়ো, হ্যাঁ, তুমি কখনোই 100% অ্যাচিভ করতে পারবে না। মোর দ্যান 50% অ্যাচিভ করা ইজ ভেরি টাফ। সো প্রথমত হচ্ছে যে তোমাকে এখন ম্যাচিউর হইতে হবে। কিরকম ম্যাচিউর ভাই? ম্যাচিউরটা হচ্ছে এরকম যে শিশির ভাই আমাকে একটা জিনিস পড়াই দিচ্ছে, একটা জিনিসের এক্সপ্রেশন ধরাই দিচ্ছে। সো যদি লেস ইম্পর্টেন্ট কোনো কিছু বাদ থাকে, কি বলছি, যদি লেস ইম্পর্টেন্ট কোনো কিছু বাদ থাকে, সেটা আমাকে নিজে পড়ার অভ্যাস করতে হবে। ঠিক আছে, তুমি এখানে ওই যে আমি ফার্স্ট ক্লাসে হয়তো বা বলছি যে মানে আমি হচ্ছে ক্লাসে মানে মুরগি প্রডিউস করতে চাই না, যে যাদেরকে সব কিছু খাওয়াই দিতে হবে, মুখের সামনে ভাত নিয়ে যে মানে খাবার নিয়ে যেয়ে দাঁড় করাইতে হবে। ঠিক আছে, আমি এরকম মানে পঙ্গু স্টুডেন্ট প্রডিউস করতে চাই না। এখানে ক্যাপাবল স্টুডেন্ট প্রডিউস করতে চাই, যারা বুঝবে, যারা শিখবে। দরকার হলে এক জিনিস 5-7 বার শিখাচ্ছি, অনেক আস্তে আস্তে পড়াচ্ছি, বাট শেখার পরে নিজে করবে। বুঝলা, শেখার পরে নিজে করবে। তো এই জিনিসগুলো বলার রিজন হইল যে ভাই মোটিভেশন শুনতে আর ভালো লাগে না। কে তোমার মোটিভেশন দিতেছি না, আমি এটা মোটিভেশন দিতে, মোটিভেশন জিনিসটা বুঝোই না তুমি। ঠিক আছে, হ্যাঁ, সাব্যসাচী, তুমি মোটিভেশনটা জিনিসটা বোঝোই না। ঠিক আছে, মোটিভেশন হচ্ছে আজকে থেকে আমরা দুনিয়া জয় করে ফেলবো, আজকের পরে যা পাবো তাই উড়াই দিব, আজকের থেকে আমরা কেমিস্ট্রিতে 100% জিনিস শিখে ফেলছি, আমরা কেমিস্ট্রিতে বশ হয়ে গেছি, দিস ইজ মোটিভেশন। এই ফেক মোটিভেশন আমি তোমাকে দিতে আসি নাই। ঠিক আছে, তোমাকে রিয়ালিটি বলতে আসছি, যে তুমি কোথায় আছো এবং কি করতে হবে। আচ্ছা, সো এই কথাগুলো কেন বলছি, কারণ হচ্ছে যে কালকে একটা ছেলে হচ্ছে পোস্ট দিছে যে হচ্ছে ভাই আপনি যা পড়াইলেন তার সাথে আহ, বইয়ের কোনো জিনিসের মিল পাই নাই। আমি পরে ওরে বললাম যে ভাই তুমি এক কাজ করো, বইয়ের একটা ছবি দাও আর আমার ইয়া করো। তো ও কি করছে, অ্যামাগা লেখচিত্র ছবি দিছে। আর আমি পড়াইছি কালকে কি, আমি কালকে পড়াইছি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। সো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এক জিনিস, আমাগা লেখচিত্র আর এক জিনিস, তাই না? এবং আমি ক্লাসের শেষে কি বলছি, যে আমি জেড ইকুয়াল টু জেড, যেটা বিচ্যুতি, এটা দিয়ে শুরু করব, তাই না? সো এই জিনিসগুলো ধৈর্য রাখতে হবে। তুমি থ্রু আউট দ্য ইন্টার, তোমার 2.5 বছরের পড়া, তুমি কখনোই একটা চ্যাপ্টার একবারে তুমি শেষ করতে পারবে না। এই পরিবেশ রসায়ন অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়টা অনেক দিন চাইলে পড়ানো যাবে, অনেক দিন পড়ানো যাবে। মানে এটা কোনোভাবেই জৈব যৌগের থেকে ছোট অধ্যায় না। তোমরা হয়তো বা জৈব যৌগ অনেক বড় অধ্যায় পড়ে আসছো, হ্যাঁ, বাট আসলে জৈব যৌগের থেকে কোনো অংশেই পরিবেশ রসায়নটা ছোট অধ্যায় না। তো আমরা যেটা করব, আমরা একটু ধৈর্য ধরবো। মানে স্কুলে যেরকম আমরা সবকিছু হয়তোবা পেয়ে যাইতাম, মানে ওইভাবে আমরা জিনিসগুলোকে নিব না। আমরা যেটা করব, শেখার চেষ্টা করব। এবং ইন্টারের সিলেবাস নাই, এটা কি তুমি জানো যে বুয়েট এক্সামের আসলে কোনো সিলেবাস নাই? তোমার বইয়ে একটা জিনিস আছে, বাট বুয়েটে তোমাকে যেখান মন সেখান থেকে কোশ্চেন দিতে পারে। এটা কি জানো কিনা আমি জানি না, তোমরা জানো কিনা। মানে বুয়েট আসলে দেখা যাচ্ছে যে তোমার একটা জিনিস তুমি পড়েছো, বাট ওইটা থেকে তোমাকে অনার্স লেভেলের কোয়েশ্চেনও দিতে পারে বুয়েট। মানে এখানে তোমার কিছু করার নাই। মেডিকেলে হয়তো বা এটা করে না, বাট বুয়েট এটা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও খুব একটা করে না, বাট বুয়েট এই কাজটা করতে পারে, করে। এবং এটা ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা তোমার জীবনে লাগবে।
বা তোমার থ্রু আউট দ্য ইন্টার লাইফ কোন জিনিসটা লাগবে, এটা আমি মানে তোমাদেরকে সেইভাবেই গাইডলাইন করে বড় করব, ঠিক আছে? সেইভাবেই তোমাদেরকে আমি প্রডিউস করব, যাতে তুমি ইন্টার পরীক্ষাতে একটা ভালো নাম্বার পাও, তুমি কেমিস্ট্রি ফিল করে বুঝতে পারো, তার সাথে তুমি অ্যাডমিশনে যেও যাতে ফাটাই ফেলতে পারো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? না না না, সবুজ আবার সরি বলতেছে, মানে ও পোস্ট দিছিল, না 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 না, এটা সমস্যা না, এটা আমি সবাইকে মিন করে একসাথে বলতেছি যে এটা হয়, তুমি একা, আমরা অনেকদিন ধরে পড়াচ্ছি না, ঠিক আছে? আমরা অনেক কিছু ফেস করি, এটা সমস্যা নাই, ঠিক আছে? অনলাইন টিচার হইতে গেলে গায়ের চামড়া অনেক শক্ত হইতে হয়, বুঝছো? মানে অনেকে অনেক কিছু, এটা কোনো ম্যাটার না। আচ্ছা চলো আমরা শুরু করি। তো আমার চশমা নাই, আমি মনে হয় না কমেন্ট দেখতে পারবো আজকে। সো আমি আগের ক্লাসে কি কি পড়িয়েছিলাম সেটা থেকে শুরু করি। আমরা কি পড়েছিলাম বলো দেখি? ভি ডাব্লিউ ইকুয়েশন, তাই না? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি ছিল বলতো? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল হচ্ছে এন আর টি, তাই না? এটাকে কি বলছিলাম আমরা? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এবং এটা কি বলতো? আইডিয়াল গ্যাসের জন্য নাকি রিয়াল গ্যাসের জন্য? আইডিয়াল গ্যাসের জন্য নাকি রিয়াল গ্যাসের জন্য? ভাইয়া বইয়ের ম্যাথ সলভ করলে এনাফ? অবশ্যই মোর দ্যান এনাফ। তুমি যদি এই একটা বইয়ের ম্যাথ সলভ করে যাও, মোর দ্যান এনাফ, ঠিক আছে? রিয়াল গ্যাসের জন্য। ঠিক আছে, তোমাদের কখনো অরিড হওয়ার কোনো দরকার নাই যে হচ্ছে স্যাররা আমাদের কথায় মন খারাপ করে, এটা নিয়ে কখনো অরিড হবে না, ঠিক আছে? নেভার, এটা নিয়ে অরিড হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যারা ধরো হচ্ছে অনেকে থাকে মানে একটু বেশি বেয়াদবি করে, তাদের কথা আমরা কানেই নিই না বা তাদের কমেন্ট আমরা পড়িও না, ঠিক আছে? আচ্ছা বলো দেখি, রিয়াল থেকে যদি আমি আইডিয়ালে যাইতে চাই, রিয়াল থেকে যদি আমি আইডিয়ালে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? রিয়াল থেকে আইডিয়াল। তো আইডিয়াল মানে কি ভাই? আইডিয়াল মানে কি ছিল বলতো? গ্যাস অণুর আয়তন 0 দিয়ে ধরে নেওয়া হয়, গ্যাস অণুর আয়তন 0 টেন্স টু 0, মানে অলমোস্ট 0। তার মানে গ্যাস অণুর আয়তন এখানে কি ছিল বলতো? বি ছিল না? বি ছিল 1 মোল গ্যাসের আয়তন, তাহলে বি অলমোস্ট 0 এরকম ধরে নেওয়া হয়েছিল এটা। আর আন্ত আণবিক আকর্ষণ বল 0, তাই না? আমি আর আন্ত আণবিকটা লিখলাম না, আকর্ষণ বল অলমোস্ট 0। তার মানে আকর্ষণ বলটা এখানে কোন জিনিসটা আকর্ষণ বল রিপ্রেজেন্ট করে বলো দেখি? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এই পুরো জায়গাটুকুর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল রিপ্রেজেন্ট করে কোন জিনিসটা? ভাইয়া পুরাতন বই কিনলে হবে? হ্যাঁ হ্যাঁ, কিনে ফেলো, পুরাতন নতুন যা পাও কিনে ফেলো, দেশি বিদেশি, ভাই বই কিনো, বই কিনো, ঠিক আছে? আমি আমি হচ্ছে কোর্স কম কিনতাম, আমি বই বেশি কিনতাম। এর মান হচ্ছে রিপ্রেজেন্ট করে, তাহলে এর মান কি হবে বলো দেখি? টেন্স টু 0, তাই না? তার মানে আইডিয়ালে হচ্ছে এটা। এবং রিয়াল থেকে আইডিয়ালে কখন যাইতে পারি? রিয়াল থেকে আইডিয়ালে যাইতে পারি হচ্ছে কি বলো দেখি? লো প্রেসার হাই টেম্পারেচার, তাই না? এইচটিএলপি, এইচটিএলপি, এইচটিএলপি। তাহলে বলো দেখি যে আমি যদি এটা থেকে যদি আমি আইডিয়াল কন্ডিশনে যাইতে চাই, আইডিয়াল কন্ডিশনে এ টেন্স টু 0, তাই না? আবার বি টেন্স টু 0, মানে 0-র কাছাকাছি। তাহলে যদি আমরা এটাকে আইডিয়াল ফরম্যাটে লিখি, তাহলে পি প্লাস এ পুরো টার্মটুকু 0 হয়ে যায় না? কারণ এ 0, তাহলে এ 0 হইলে 0, ভি মাইনাস বি 0 হইলে এ পুরোটুকু 0 ইকুয়াল হচ্ছে এন আর টি। তাহলে পিভি ইকুয়াল হচ্ছে এন আর টি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাই না? আইডিয়াল গ্যাস। তো এই দুইটা জিনিস আমরা আগের দিন পড়ে আসছি, পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? গাইড কিনা লাগবে, কিনতে পারো। আবার শিখো প্র্যাকটিস বুক আছে, প্র্যাকটিস বুক পড়তে পারো, তুমি যেটাতে কমফোর্টেবল, তুমি যেটাতে কমফোর্টেবল।
আচ্ছা, আমরা একটা গ্রাফ পড়েছিলাম, তাই না? কি গ্রাফ পড়েছিলাম বলো দেখি? আমরা পি ভার্সেস ভি এর গ্রাফ পড়েছিলাম, মনে আছে কিনা? মনে আছে? দেখেছো ক্লাসটা? হ্যাঁ, এটা ছিল পি, এটা ছিল ভি। তো আমি দেখেছিলাম যে পিভি কার্ভগুলো হয় হচ্ছে এরকম, তাই না? তো এটা হচ্ছে পিভি কার্ভ, কিসের ক্ষেত্রে হয় এরকমটা বলেছিলাম? আইডিয়ালের ক্ষেত্রে এরকম হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি এর কার্ভটা এরকম পাওয়া যায়। বাট রিয়াল গ্যাসের ক্ষেত্রে কার্ভটা কিরকম পাওয়া যায়? রিয়াল গ্যাসের ক্ষেত্রে কার্ভটা পাওয়া যায় হচ্ছে এরকম, যেটা আমি বলেছিলাম, তাই না? রিয়াল গ্যাসের ক্ষেত্রে কার্ভটা পাওয়া যায় অলমোস্ট এরকম। রিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা জিরোর কাছাকাছি হবে না, মানে জিনিসটা এমন ভাবে যাবে যাতে জিরো কখনো না হয়, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, এখন তাহলে সমস্যা কি হইল? সমস্যা যেটা হইল যে এটা যদি আমার একটা প্রেসার P1 হয়, তাহলে এটা এই বরাবর যদি আমি যাই, তাহলে আমি দুইটা আয়তন পাচ্ছি। এটা একটা আয়তন, এইখানে যেখানে ছেদ করেছে এটা একটা আয়তন। তাহলে আমার এই আয়তনটা কি বলো দেখি? এই আয়তনটা হচ্ছে আমার V1, P1 এর জন্য V1, এটা হচ্ছে কিসের? সাদাটাকে ছেদ করেছে, তাহলে V1 রিয়াল। আর এই আয়তনটা হচ্ছে আমার V1 কি বলো দেখি? হলুদটাকে যেহেতু ছেদ করেছে, তাহলে হলুদটাকে ছেদ করলে, সরি, এটা হচ্ছে আইডিয়াল, আর এখানে দেখো এটা এইখানে এই হলুদটা কি? রিয়াল, তাহলে V1 রিয়াল। তার মানে এই P1 এর জন্য V রিয়াল ইজ গ্রেটার দেন V আইডিয়াল, তাই না? আচ্ছা, এবার P2 একটা প্রেসার, এই যে মনে করো এই প্রেসারটা হচ্ছে গিয়ে P2, এই P2 প্রেসার বরাবর যদি আমি দাগ কাটি, তাহলে আমি কি পাচ্ছি বলো দেখি? তাহলে আমি যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে এরকম, যে এখানে একটা আমার ছেদ করতেছে, আরেকটা ছেদ করতেছে এইখানে, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে কি? তাহলে এই জিনিসটা কি ভাই বলো তো? এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V2। হলুদেরটা কি? হলুদেরটা হচ্ছে রিয়াল, আর এইখানে এটা কি? এটা হচ্ছে V2 আইডিয়াল। তাহলে এবার দেখো ভাই, আইডিয়ালটা বড়, এই যে আইডিয়ালটা বড় ওই পাশে চলে গেছে। তাহলে P2 প্রেসারের জন্য কি? V2 মানে V অফ আইডিয়াল ইজ গ্রেটার দেন V অফ রিয়াল। হ্যাঁ, আর এই একটা প্রেসার, এই একটা পার্টিকুলার প্রেসারের জন্য আমরা বলছি কি, যে ভি রিয়াল ইকুয়াল হচ্ছে ভি আইডিয়াল। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে যে তুমি যে একটা গ্যাসের আয়তন মাপছো, সেই আয়তনটা রিয়াল মানে আইডিয়াল একটা তো কন্ডিশন আমরা ইমাজিন করি, বাট তুমি যে আয়তনটা মাপছো সেটা আইডিয়াল কন্ডিশনের থেকে বেশি হতে পারে, আইডিয়ালের থেকে কম হতে পারে, আইডিয়ালের থেকে সমান হতে পারে। কি বললাম? হ্যাঁ, মানে একটা আইডিয়াল, মানে তুমি মনে করো হচ্ছে একটা স্টুডেন্ট, তো তুমি ভালো মানে স্টুডেন্টের একটা আইডিয়াল কন্ডিশন আছে না, যে পড়াশোনা করবে, বাবা মার কথা মেনে চলবে, ঠিক আছে, সবার সাথে ভালো ব্যবহার করবে, এটা হচ্ছে স্টুডেন্টের একটা আইডিয়াল কন্ডিশন, টিচারদের সাথে ভালো বিহেভ করবে। বাট তুমি কখনো কখনো এই জিনিসগুলো থেকে কি করতে পারো? ডেভিয়েট হয়ে যেতে পারো না, বিচ্যুত হয়ে যেতে পারো না, লাইনচ্যুত হয়ে যেতে পারো না। তুমি কখনো কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করে ফেলো, কখনো কখনো টিচারের সাথে খারাপ ব্যবহার করে ফেলো, কখনো কখনো পাড়ার বা এলাকার কোনো মুরব্বী লোকের সাথে খারাপ ব্যবহার করে ফেলো, না? করে ফেলো। তো এটাই হচ্ছে ডেভিয়েশন, মানে তুমি তোমার আদর্শ জায়গা থেকে সরে যাচ্ছ, এটাকে বলা হয় কি? ডেভিয়েশন। যেটা আমাদের সমাজের মানুষের মধ্যে হয়ে থাকে, যে আমরা যে কোনো সময় আমাদের আইডিয়াল অবস্থান থেকে সরে যাই। তো আইডিয়াল জিনিসটা কি? আইডিয়াল জিনিসটা হচ্ছে একটা কনসেপ্ট। হ্যাঁ, যে কোনো জিনিসের ক্ষেত্রে আইডিয়াল জিনিসটাই হচ্ছে একটা ইমাজিনেশন। তুমি আইডিয়াল নেতা বলো, তুমি আইডিয়াল শিক্ষক বলো, হ্যাঁ, তুমি আইডিয়াল স্টুডেন্ট বলো, তুমি আইডিয়াল এনিথিং, মানে তুমি যে যাই বলো না কেন, কোনো কিছু কি আইডিয়াল হইতে পারে? মানে ধরো আমি যদি বা আইডিয়াল ক্রিকেটারের কথা যদি তুমি বলো, বা আইডিয়াল প্লেয়ার বা আইডিয়াল ফুটবলার, কোনো কিছু কি এমন আছে যে 100% আইডিয়াল? না, এটা কখনোই পসিবল না। কারণ সবাই কখনো না কখনো তার জায়গা থেকে বিচ্যুত হয়। রোনালদো কি প্রত্যেক ম্যাচে গোল দিতে পারে?
ও তো ভালো খেলে, গোল স্কোরও করে বেশি, হয়তো কোনো কোনো ম্যাচে হ্যাটট্রিকও করতে পারে, বাট ও কি তুমি শিওরলি বলতে পারবা যে ও 100% প্রত্যেক ম্যাচে গোল দিবে? না। সো এটা হচ্ছে ডেভিয়েশন, বিচ্যুত হয়ে যাওয়া। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে এই যে ভি আইডিয়াল ইকুয়াল টু ভি রিয়াল, এটা হয় না। জেনারেল মোস্ট অফ দ্য কেস এটা হয় না। কখনো কখনো আইডিয়াল মানে রিয়াল গ্যাসের আয়তনটা কি হয়ে যেতে পারে, বেশি হইতে পারে, কখনো কখনো রিয়াল গ্যাসের আয়তনটা ছোট হয়ে যেতে পারে আইডিয়াল অবস্থার থেকে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এগুলোকে কি বলা হচ্ছে বলো দেখি ভাই? এগুলোকে বলা হচ্ছে বিচ্যুতি। এগুলোকে বলা হচ্ছে বিচ্যুতি। ভাই তুমি বইয়ে পড়বা, বইয়ে ডিরেক্ট একটা কথা লেখা আছে জেড। জেড হচ্ছে কি? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। সরাসরি এই কথা লেখা আছে, আর কিচ্ছু লেখা নাই। বিচ্যুতি জিনিসটা হচ্ছে এরকম। ওকে, এটাই হচ্ছে বিচ্যুতি, সরে যাওয়া, আইডিয়াল কন্ডিশন থেকে কম বেশি হয়ে যাওয়া, এটা হচ্ছে বিচ্যুতি। ওকে, আচ্ছা, এবার চলো আমরা এই কনসেপ্ট থেকে সামনে আগাবো, সামনে যাব, এবং আমরা আরো অনেক কিছু শিখবো। ঠিক আছে? এবং আমরা আমাগা লেখচিত্রতে যেও এই জিনিসটা আমাদের লাগবে। ঠিক আছে? এবং বাংলাদেশে মোস্ট অফ দ্য টিচার যারা হচ্ছে আমাগা লেখচিত্র পড়ায়, তারা হচ্ছে এই জিনিসটা আগে এক্সপ্লেন না করে ডিরেক্ট ওখানে যে পড়ায়। সো জিনিসটা আসলে এক্সপেরিমেন্টাল, পড়ানো ইজ ওকে, বাট এই জিনিসটা পড়িয়ে ফেললে তুমি পরে যে ভালো মতো ফিল করতে পারবা। ওকে, তো চলো আমরা যাই। কেউ কমেন্ট করো না বেশি, হ্যাঁ, আমি কমেন্ট পড়তে পারবো না, আমার চশমা নাই। ওকে, আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে জেড। ঠিক আছে? কি দেখবো ভাই? জেড। জেডটাকে বলা হয় হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। বাংলা লিখে দিচ্ছি, সমস্যা নাই, টেনশন নিও না। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। হোয়াট ইজ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর? বাংলায় এটাকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক। সো জেড জিনিসটা হচ্ছে ভি রিয়াল ডিভাইডেড বাই ভি আইডিয়াল। ভি রিয়াল ডিভাইডেড বাই ভি আইডিয়াল। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে কি? জেড। তার মানে হচ্ছে এটা থেকে তুমি কম্পেয়ার করতে পারবা যে কোনটা কার কত গুণ, কোনটা কার কত গুণ। মানে রিয়াল গ্যাসের যে আয়তন, সেটা আইডিয়াল গ্যাসের আয়তনের তুলনায় কত গুণ, এটা তুমি কম্প্যারিজন করতে পারবা। এটাই হচ্ছে জেড। তো জেড এর মান কত হইলে জিনিসটা রাইট ট্র্যাকে আছে, মানে কোনো বিচ্যুতি হয়নি। বিচ্যুতি মানে কি? সরে যাওয়া। ওই যে ট্রেন অনেক সময় লাইন থেকে সরে যায়, এটাকে বলা হয় বিচ্যুতি। ঠিক আছে? ভাইয়া, রিক্সাওয়ালার মেয়েরা কিভাবে শুধু বই পড়ে মেডিকেলে চান্স পায়? ওটাই তো আমি বলছি, বই পড়ো বেশি বেশি। আমি তো সেটাই তোমাদেরকে বলছি যে বই পড়তে হবে। আমি তো শুরুতেই বলেছি, ইউ হ্যাভ টু রিড ইউর মানে বাই ইউর সেলফ। আমার রুমে একজন আছে, আমার রুমমেট, বুয়েটে পড়ে ও। ঠিক আছে? তোমরা সার্চ দিতে পারো গুগলে যে, বা এনিহোয়ার। ওর বাসা হচ্ছে টাঙ্গাইলে বাসা। ওর বাসা টাঙ্গাইলে। ওর বাবা ভ্যান চালায়, ওর বুয়েটে পড়ে। তো বুঝতেছো জিনিসটা? আমার রুমমেট। সো মানে এই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করি, মানে নট লাইক দ্যাট যে দেখি না। এবং ওখানে নিউজও হয়েছিল, এবং টাঙ্গাইলের সামওয়ান লাইক, মানে কোনো একটা পাবলিক ফিগার উনাকে হয়তো বা, মানে ওকে হয়তো বা সামনাসামনি ডেকে কোনো প্রাইজও দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, তার মানে বলো দেখি যে ভি রিয়াল ইকুয়াল টু ভি আইডিয়াল, এটাই হচ্ছে আমার কি? এটা যদি হয় কখনো, ঠিক আছে, এটা হইলে জেড এর মান কত হবে? জেড ইকুয়াল কত হবে? ভি রিয়াল ইকুয়াল টু ভি আইডিয়াল যদি হয়, তাহলে জেড এর মান কত হবে বলো? ওয়ান হবে। তাহলে জেড এর মান হচ্ছে ওয়ান। আচ্ছা, তারপরে বলো
যে যদি কিনা আচ্ছা বলো জেড ইজ গ্রেটার দেন 1 হয়, জেড ইজ গ্রেটার দেন 1 যদি হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে দেখো জেড ইজ গ্রেটার দেন 1, তাহলে জেড এর জায়গায় লিখো গ্রেটার দেন 1, তাহলে জেড ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? এটাই জেড ইকুয়াল টু আবার কি, জেড ইকুয়াল আবার কি বলো, হ্যাঁ ভি রিয়াল বাই ভিয়া। তার মানে কি জেড গ্রেটার দেন 1 হইলে অবশ্যই উপরের টার্মটা বড়, তাহলে ভি রিয়াল ইজ গ্রেটার দেন ভি আইডিয়াল। আরেকটা কন্ডিশন হইতে পারে, কি হইতে পারে? জেড ইজ লেস দেন 1। জেড ইজ লেস দেন 1 মানে কি? জেড ইজ লেস দেন 1 মানে হচ্ছে নিচেরটা বড়, নিচেরটা বড় উপরেরটা ছোট। লেস দেন 1 মানে কি? নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে জেড ইজ লেস দেন 1 মানে হচ্ছে ভি রিয়াল ইজ লেস দেন ভি আইডিয়াল। বুঝতে পারছো? ক্লিয়ার? এত দূর, এত দূর ক্লিয়ার? বলো ভাই বুয়েটে পড়লে বেশি টাকা লাগে, কে বলছে তোমারে? বুয়েট কি বেসরকারি নাকি গাধা? আচ্ছা সো দেখো কখনো যদি জেড ইকুয়াল টু 1 হয়ে যায় তার মানে দিন শেষে এখানে কি জিরো ডেভিয়েশন, জিরো ডেভিয়েশন, জিরো ডেভিয়েশন মানে কোনো বিচ্যুতি নাই, নো ডেভিয়েশন, জিরো ডেভিয়েশন। আর ভি রিয়াল ইজ গ্রেটার দেন ভি আইডিয়াল, তার মানে কি বলো দেখি, এটাকে বলা হবে পজিটিভ ডেভিয়েশন। কারণ কি জেড ইজ গ্রেটার দেন 1, তাহলে পজিটিভ ডেভিয়েশন, ধনাত্মক বিচ্যুতি। কি ভাই? ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি। আর এটা কি জেড ইজ লেস দেন 1 মানে রিয়াল গ্যাসের আয়তনটাই ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে ঋণাত্মক বিচ্যুতি। তাহলে পজিটিভ ডেভিয়েশন, এটা হচ্ছে গিয়ে আমার নেগেটিভ ডেভিয়েশন। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই এটা আমি মানে কি পড়াইতেছেন আসলে, কি করতেছি আসলে আমরা, তাই না? মানে কি করতেছি, তাহলে একটা জিনিস আমরা পড়ি, চলো ঠিক আছে আমরা একটা জিনিস পড়ি, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, যে বলো দেখি ভাই, একটা জিনিস তোমরা পড়ে আসছো না? একটা জিনিস তোমরা পড়ে আসছো, কি পড়ে আসছি ভাই বলেন আগে, কি পড়ে আসছি? যে এসটিপিতে, এসটিপিতে কি কোনো গ্যাসের আয়তন কত? এসটিপিতে কোনো গ্যাসের আয়তন কত? এটা পড়ে আসছো না? এটা পড়ে আসছো। যে কোনো গ্যাস, সেটা হাইড্রোজেন হোক, নাইট্রোজেন হোক, হিলিয়াম হোক, নিয়ন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাই না? সো এসটিপিতে, হ্যাঁ এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের, গ্যাসের আয়তন পরিমাপ করে পাওয়া গেল, পরিমাপ করে পাওয়া গেল, পাওয়া গেল 25 লিটার। ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে সংকোচনশীল গুণাঙ্কের মাত্রা মান কত? সংকোচনশীল গুণাঙ্কের মান কত? কত? তো তার মানে হচ্ছে দেখো যে তোমার আইডিয়াল অবস্থায় পাওয়ার কথা হচ্ছে 22.4 লিটার, তার মানে ভির আইডিয়াল এটা তোমার হওয়ার কথা 22.4 লিটার। বাট তুমি আসলে বাস্তবে যেটা পাচ্ছ, বাস্তবে কি পাচ্ছ? বাস্তবে তুমি পাচ্ছ 25 লিটার, তাই না? এই জায়গাটায় এসে সমস্যা হয়ে গেল যে ভি রিয়াল যেটা হচ্ছে কত 25 লিটার। তাহলে তোমাকে এখন সংকোচনশীলতা গুণাঙ্কের মান বের করতে বলেছে। তো জেড ইকুয়াল টু কি হবে? ভি রিয়াল বাই ভি আইডিয়াল। তাহলে বলো ভি রিয়াল কত? 25, ভি আইডিয়াল কত?
22.4, তাহলে জেড এর মান কত আসে? 1.11, তাই না? উপরে রিয়াল নিচে আইডিয়াল, তো 1.11। তাহলে বলো দেখি ধনাত্মক বিচ্যুতি নাকি ঋণাত্মক বিচ্যুতি? পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন হয়েছে এখানে, পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন? বলো। পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি। ওকে, পজিটিভ ডেভিয়েশন, কারণ কারণ কি? কজ জেড ইজ গ্রেটার দেন 1, তার মানে ধনাত্মক বিচ্যুতি। আচ্ছা, ধনাত্মক বিচ্যুতি হলে আরেকটা কথা বলা যায়, কি বলা যায় জানো? কি বলা যায় বলো দেখি? গ্যাস কি সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে বলো দেখি? ধনাত্মক বিচ্যুতি যদি হয় তাহলে তুমি কি জিনিসটা পাচ্ছ, যে বাস্তবে গ্যাসটা কি সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে? পাওয়ার কথা ছিল 22.4, পাওয়ার কথা ছিল 22.4, বাট তুমি পেয়েছো কত? তুমি পেয়েছো কত? তার থেকে বেশি। তার মানে গ্যাসটা আসলে প্রসারিত হচ্ছে, প্রচারিত না, এই প্রসারিত। ঠিক আছে, আচ্ছা, তার মানে গ্যাস প্রসারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে মানে গ্যাস ইজ এক্সপ্যান্ডিং। প্রসারিত মানে হচ্ছে এক্সপ্যান্ডিং, ইংরেজি টার্মগুলো মনে রাখো। গ্যাস ইজ এক্সপ্যান্ডিং, প্রসারিত হচ্ছে। তাহলে প্রসারিত হলে গ্যাসগুলোর মধ্যে কি ধরনের বল কাজ করছে? আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, এটা বলতে হবে। কোনো গ্যাস যদি প্রসারিত হয় তাহলে সেখানে কি বল কাজ করে, আকর্ষণ নাকি বিকর্ষণ? এই বলছে কিভাবে? আরে বাবা, পাওয়ার কথা ছিল 22.4, পেয়ে গেছো 25, তার মানে কি? আয়তন বেড়ে গিয়েছে, মানে প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়ে গেছে। আর প্রসারিত মানে কি? বিকর্ষণ, বিকর্ষণ, বিকর্ষণ। এসটিপি, এসআই, সিজিএস, এক্সপ্লেইন প্লিজ। এই এসটিপি কোথায়, সিজিএস কোথায়, এসআই কোথায়? ঠিক আছে, আরে তুমি খাতা কলম খুলে ম্যাথ করো নাই কখনো? তুমি এই বইটা ধরে কখনো ম্যাথ করছো খুলে? আমি এতগুলো ম্যাথ করাইছি, প্রায় 30-32টা মতো, তুমি কখনো বইটা খুলে ম্যাথ করছো নিজে? যে শিশির ভাই যে বলছে যে এসআই সিজিএস নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, দেখি আমি ম্যাথ পারি কিনা শিশির ভাইয়ের মতো কথা করে, খুলে দেখছো কখনো? খুলে দেখো, সিজিএস এসআই নিয়ে মাথা ঘামায় না বাবা, হয়ে যাবে ম্যাথ। ঠিক আছে, তোমার খালি মনে হয় যে সিজিএস পড়লাম না, এসআই পড়লাম না, মনে হয় পারবো না। এই যে এটাকে বলা হচ্ছে নিজেকে নিজে ছোট করা। আমি তো বলতেছি তুমি পারবা, আমি তো করে দেখাই দিছি তুমি পারবা, টেনশন কেন নাও? আচ্ছা, তার মানে গ্যাস প্রসারিত হচ্ছে, তার মানে বল কাজ করছে বিকর্ষণ বল, বিকর্ষণ বল। ওকে, বিকর্ষণ বল কাজ করতেছে। বুঝলাম না তো কোন মোডে দিছে। আচ্ছা, ক্লিয়ার তাহলে? ক্লিয়ার তাহলে এটা? আচ্ছা, এবার দেখো আসলে জেড আমরা কিভাবে বের করতে পারি, জেড আমরা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে একটা ইস্যু। ঠিক আছে, যে জেড তো একটা তো আমরা পাচ্ছি হচ্ছে, জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে ভি রিয়াল ডিভাইডেড বাই হচ্ছে ভি আইডিয়াল, তাই না? ভি রিয়াল ডিভাইড বাই ভি আইডিয়াল। ওকে, খুবই ভালো কথা, বাট আসলে মানে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই আমাদের, যে ভি রিয়াল বা ভি আইডিয়াল এটা আমরা কিভাবে কি করতে পারি। তো আসলে জেড ইকুয়াল টু হচ্ছে, মানে দেখো, পিভি বাই এন আর টি, এটা দিয়েও তুমি মনে রাখতে পারো জেড এর জিনিসটা। জেড ইকুয়াল টু কি? পিভি ডিভাইডেড বাই এন আর টি। মানে দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি পড়ে আসছি আমরা, তাই কিনা, যে পিভি ইকুয়াল টু এনআরটি, বাট আসলে না, আসলে হবে পিভি ইকুয়াল টু জেড ইন্টু এলআরটি। মানে হচ্ছে ইফ জেড ইকুয়াল 1, মানে যদি কোনো বিচ্যুতি না থাকে, মানে জিনিসটা একদম আইডিয়াল হয়ে যায়, জিনিসটা যদি একদম আইডিয়াল হয়ে যায়, জেড ইকুয়াল টু 1, তখন আমি বলতে পারি পিভি ইকুয়াল টু এনআর টি। বাট আসলে অ্যাকচুয়ালি হচ্ছে জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, মানে পিভি ইকুয়াল টু জেড ইন্টু এনআরটি, এটা হওয়ার কথা ছিল। বাট জেড ইকুয়াল টু 1 মানে আইডিয়াল অবস্থা ধরে আমরা বলি পিভি ইকুয়াল টু এনআরটি।
ওকে, পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, তার মানে তোমাকে যদি কোনো একটা গ্যাসের কথা বলে দেয় যে জেড এর মান বের করো, ঠিক আছে, ধরো জেড এর মান বের করতে দিলে তখন তুমি এভাবে করতে পারবা। যেমন ধরো একটা ম্যাথ লিখো, ম্যাথ আজকের দিনে 2 নাম্বার ম্যাথ, আগেরটা ছিল 1 নাম্বার ম্যাথ, যে তোমার এখানে তোমাকে বলে দিল যে 2 মোল মিথেন গ্যাস আছে, 2 মোল মিথেন গ্যাস আছে, এই পাত্রের যে আয়তন সেটা হচ্ছে 4 লিটার, আর চাপ হচ্ছে এখানে আছে হচ্ছে 2.5 এটিএম, ঠিক আছে, চাপ হচ্ছে 2.5 এটিএম, আর টেম্পারেচার হচ্ছে গিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন যে গ্যাসটি আদর্শ কিনা তা নির্ণয় করো। গ্যাসটি আদর্শ কিনা তা নির্ণয় করো। সো আদর্শ কিনা এটা যদি তুমি নির্ণয় করতে চাও, কি বের করতে হবে? আদর্শ কিনা এটা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কি বের করতে হবে বলো? জেড বের করতে হবে। তো তুমি জেড বের করো। জেড ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনআরটি। তো হোয়াট পি? পি হচ্ছে 2.5। তো আমার কথা মনে আছে যে এটা যদি এটিএম এ থাকে আমি এটা নিব হচ্ছে কততে? লিটারে। আর আর এর মান কি হবে? আর এর মান হবে 0.0821। যদি এটিএম থাকে, লিটার থাকে, আর এর মান হবে 0.0821। আই গেস তোমাদের মনে আছে। তাহলে ভি এর মান কত? 4 লিটার ডিভাইডেড বাই এন হচ্ছে 2, আর হচ্ছে 0.0821 ইন্টু টেম্পারেচার হচ্ছে 200 যোগ 273, কারণ আমাকে কেলভিনে নিতে হবে, তাই না? কারণ আমাকে কেলভিনে নিতে হবে। এই তো। সো এটা করলে কত আসে? কত আসে? 2.5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.0821 ইন্টু 473, 0.12, 0.12 জেড এর মান, তাই না? তার মানে দেখো ভাই, জেড ইজ লেস দেন 1, জেড ইজ লেস দেন 1। তার মানে কি কি কমেন্ট করতে পারো তুমি? তুমি কমেন্ট করতে পারো যে এটা কি নেগেটিভ ডেভিয়েশন, তাই না? নেগেটিভ ডেভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি, এটা বলতে পারো। তুমি বলতে পারো গ্যাস কি হচ্ছে? সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে বলো? সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে? না, জেড এর কোনো একক নাই, কারণ দেখো উপরেও পিভি ইকুয়াল, মানে জিনিসটা তো তাই, এই দুইটাকে ভাগ করছো, এটার টার্ম যা এটাটা, সো ভাগ করলে তুমি জেড পাচ্ছ, সো এটার কোনো একক নাই। উপরেও যে একক, নিচেও একই একক, সো একক কাটাকাটি। তাহলে গ্যাস সংকুচিত হচ্ছে কারণ জেড ইজ লেস দেন 1। তাহলে গ্যাস সংকুচিত হচ্ছে, এক্স্যাক্টলি সংকুচিত হচ্ছে। তাহলে কি ধরনের বল রয়েছে বলো দেখি? বল কি ধরনের রয়েছে? গ্যাস কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। এই যে গ্যাস, দুইটা গ্যাস, ওরা সংকুচিত হয়ে যাচ্ছে। এখানে গ্যাস আছে, এটা সংকুচিত হয়ে যাচ্ছে, তার মানে একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, আকর্ষণ বল কাজ করতেছে এদের মধ্যে, আকর্ষণ বল, আকর্ষণ বল কাজ করছে। তো হলো তাহলে, সো ডেভিয়েশন হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ডেভিয়েশন মানে গ্যাস সংকুচিত হচ্ছে এবং আকর্ষণ বল হচ্ছে। তার মানে আইডিয়াল থেকে ডেভিয়েশনের বিষয়টা বোঝা গেল। মানে ডেভিয়েশন জাস্ট একটা টার্ম বের করা, যে আদৌ এটা আইডিয়াল কিনা সেটা বের করার জন্য। সো এটা একটা টার্ম জাস্ট, আর কিচ্ছু না, ঠিক আছে? আলফাস ইসলাম, এক্সামে কেমন সিকিউ আসবে বুঝতেছি না। সিকিউ আমি করাচ্ছি না তো, হ্যাঁ সিকিউ দেখাবো, তুমি টেনশন নিচ্ছ কেন? টেনশন না হিন্দি লেখা। তোমরা কি আমাদের ক্লাস প্যাটার্ন জানো না, যে আমাদের থিওরি ক্লাস হয়,
তারপরে একটা ডেডিকেটেড এমসিকিউ সলভিং ক্লাস, একটা ডেডিকেটেড সিকিউ সলভিং ক্লাস, একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। সো নো টেনশন, নো টেনশন। আপাতত এগুলো বুঝতে থাকো। তোমার কাছে মনে হইতেছে এ আল্লাহ, শিশির ভাই মনে হয় সিকিউ করাবে না, শিশির ভাই সিকিউ করাবে না, ফাঁকি মেরে দিবে, টাকা মাইরে খাবে। ভাইরে বলি, ভাই সিকিউ করা, করা করো। ম্যাথ করার সময় সমস্যা হইলে কি করবা? আবার ম্যাথ করবা, আবার ম্যাথ করবা, আবার সমস্যা হইলে আবার করবা, আবার সমস্যা হইলে আবার করবা, আবার সমস্যা হইলে আবার করবা। কয়বার না হয় করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভাই, ডেভিয়েশনের জিনিসটা গেল। এখন দেখো এক্সপেরিমেন্ট করা হইলো, এক্সপেরিমেন্ট করা হইলো। কি এক্সপেরিমেন্ট করা হইলো? যে জেড এর মান কত পাওয়া যাইতেছে দেখি, জেড এর মান কত পাওয়া যাইতেছে দেখি। তো তোমাকে আমি, তুমি মনে করো একটা ইন্টারের স্টুডেন্ট, তুমি কেবল কেবল পরিবেশ রসায়ন পড়ছো, তোমারে শিশির ভাই ভালো মতো পড়াই নাই, কিচ্ছু বুঝাই নাই, কিচ্ছু করাই নাই। তাও তোমাকে আমি একটা প্রশ্ন করি, তোমাকে যদি এখন নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, এগুলো নিয়ে যদি তোমাকে এখন জেড এর মান বের করতে দেওয়া হয়, তাহলে জেড এর মান 1 পাওয়া যাবে নাকি 1-এর থেকে কম বেশি পাওয়া যাবে, মানে ডেভিয়েশন পাওয়া যাবে? তোমার কি মনে হয় যে 1 কি পাওয়া যাবে নাকি ডেভিয়েশন পাওয়া যাবে? কি মনে হয় বলো? কখনোই 1 পাওয়া যাবে না। এই তো তোমরা তো বুঝতেছো, মানে আসলে ডেভিয়েশন পাওয়া যাবে, 1 পাওয়া যাবে না। এটাই মানে আসলে আইডিয়াল জিনিসটা একটা কনসেপ্ট, এটা কখনোই আইডিয়াল হয় না কোনো কিছু। ঠিক আছে? তো আমরা এখন একটা গ্রাফ দেখব, হ্যাঁ, যেটা হচ্ছে কে বের করছে? আমাগা বের করছে। কি নাম তার? আমাগা। এখন তার নামটা উচ্চারণ করতে গেলে দাঁত মুখ ভেঙে যাইতে পারে, বা কি নাম, একটা অদ্ভুত নাম। তার নামটা হইতেছে লাইক এরকম, AMA GA, এটা টি। তোমার মনে হইতে পারে তার নাম হচ্ছে মানে অ্যামাগাট। ও মাই গড, ঠিক আছে, অ্যামাগাট। কোনো কোনো বইয়ে অ্যামাগা লেখা থাকে, কোনো কোনো বইয়ে আমাগা লেখা থাকে, কোনো কোনো বইয়ে আমাগো লেখা থাকে। সো লাইক এটার রাইট উচ্চারণ হচ্ছে, উনি নিজেই হয়তো বা বলতে পারবে যে যে আসলে ওনার নামের অরিজিনাল স্পেলিংটা বা প্রোনাউন্সিয়েশনটা আসলে কি, স্পেলিংটা এটা প্রোনাউন্সিয়েশনটা কি, সেটা উনি বলতে পারবে ভালো। ঠিক আছে? তো আমরা আসলে আমাগা বলি বা অ্যামাগা বলি। তো অ্যামাগা কার্ভ, অ্যামাগা হচ্ছে কিছু গ্যাস নিয়ে কাজ করেছিল, এবং কাজ করার পরে উনি একটা এক্সপেরিমেন্টাল ডাটা পেয়েছিল যে সবগুলোর জেড এর মান কেমন আসে, এবং উনি এই ডাটাটা জেনারেট করেছিল 298 কেলভিনে, মানে একটা ফিক্সড টেম্পারেচারে। ঠিক আছে? টেম্পারেচার ফিক্স রাখতে হবে, তাছাড়া তো আসলে আইডিয়াল বিহেভিয়ার শো করবে না। হাই টেম্পারেচারে গেলে তো আইডিয়াল বিহেভিয়ার শো করে, তাই না? তো উনি আসলে আমাদের যে রুম টেম্পারেচার এখানে করেছিল। ঠিক আছে? তো দেখি উনি আসলে কি কি পেয়েছিল, মানে উনার আসলে গ্রাফটাতে কি পাওয়া গিয়েছিল, ভালো করে বুঝবা। ঠিক আছে? তাছাড়া সারা জীবন মনে করো এটা নিয়ে তুমি আমারও মাথা খাবা, নিজেরও মাথা খাবা, হ্যাঁ, এরপরে যার কাছে পড়বা তারও মাথা খাবা যে কি জিনিস এটা আসলে। তো আসলে যেটা করা হইলো যে এই বরাবর জেড এর মান নেওয়া হইলো। কি নেওয়া হইলো? জেড। এই বরাবর জেড এর মান নেওয়া হইলো। এখন একটা কথা বলো তো ভাই, জেড এর মান 1 হওয়া উচিত যদি আইডিয়াল হয়, তার মানে আইডিয়াল কন্ডিশনে জেড এর মান হচ্ছে 1। কই গেল রে? আইডিয়াল কন্ডিশনে জেড এর মান 1, সো দিস ইজ জেড ইকুয়াল 1। বাট জেড ইকুয়াল টু 1 উনি পায় নাই। উনি কি করলো? উনি হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে যখন কাজ করলো, ঠিক আছে, কি নিয়ে কাজ করলো বলো দেখি, বলতেছি আমি। হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে যখন কাজ করলো, তখন দেখলো যে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের ডেভিয়েশন গুলো সবসময় পজিটিভ হচ্ছে। তো দেখো এটা জেড ইকুয়াল টু 1, এর নিচের টুকু কি? জেড ইজ লেস দেন 1, মানে নেগেটিভ ডেভিয়েশন। উপরের টুকু হচ্ছে জেড ইজ গ্রেটার দেন 1। সো উপরের গুলো কি? জেড ইজ গ্রেটার দেন 1, নিচের গুলো হচ্ছে জেড ইজ লেস দেন 1। উপরেটা কি? পজিটিভ ডেভিয়েশন, এই জায়গায় কি? নেগেটিভ ডেভিয়েশন, এখানে জিরো ডেভিয়েশন।
তো উনি যখন হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে কাজ করলো তখন উনি দেখলো যে ওদের আসলে ওরা পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে সবসময়। টেম্পারেচারটা আমার ফিক্স এবং প্রেশারটাও হচ্ছে ওই আমাদের যে স্ট্যান্ডার্ড কন্ডিশন সেখানে, ঠিক আছে। উনি দেখলো যে একটা এরকম দিচ্ছে আর এক বান্দা দিচ্ছে এরকম, ঠিক আছে, হাইড্রোজেন দিচ্ছে গিয়া এরকম, হিলিয়াম দিচ্ছে গিয়া এরকম, দুইটাই পজিটিভ ডেভিয়েশন দিচ্ছে। তোমার কিছু করার নাই, কেমনে হইলো কিছু করার নাই, মানে এমনি হইছে। মানে উনি দেখলো যে জেড আর এ বরাবর নিচে হচ্ছে পিভি, ঠিক আছে, নিয়ে আসলে এরকম একটা কার্ভ পাইছে, বুঝছো, এই একটা কার্ভ পাইছে পি পি বরাবর নিয়ে আর কি, ঠিক আছে, পি এ বরাবর নিচে পি, পি আর এ বরাবর এটা নিয়ে এরকম কার্ভ পাইছে। এবার উনার মন চাইলো যে না দেখি একটু অন্য গ্যাস নিয়ে কাজ করি, তো উনি দেখা যাচ্ছে যে অক্সিজেন নিয়ে কাজ করলো। তো দেখা যাচ্ছে যে উনি প্রথমে নাইট্রোজেন নিয়ে কাজ করলো, নাইট্রোজেনের গ্রাফটা পাইলো এরকম। তো নাইট্রোজেনে আবার কি ঝামেলা হইলো ভাই, নাইট্রোজেনে যে ঝামেলাটা হইলো, কিছু কিছু অংশ নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে, কিছুক্ষণ পরে ও আবার পজিটিভ ডেভিয়েশনও দেখাচ্ছে, এরকম একটা গ্রাফ পাওয়া গেল, ঠিক আছে। কিছু অংশ নেগেটিভ ডেভিয়েশন পাওয়া গেল, কিছু অংশ পজিটিভ ডেভিয়েশন পাওয়া গেল, ঠিক আছে। এটা বোঝান না, এটা কে পাইছিল ভাই, আমাগা পাইছিল। কে পাইছিল এটা, আমাগা পাইছিল, বিভিন্ন ডাটা নিয়ে নিয়ে গ্রাফ বসায়, ঠিক আছে, বিভিন্ন ডাটা নিয়ে নিয়ে গ্রাফ বসায় উনি পাইলো যে নাইট্রোজেন একটা এরকম গ্রাফ দেখাচ্ছে। এরপরে উনি অক্সিজেন দেখতে গেল, তো দেখে অক্সিজেন মান্দায় আবার এরকম গ্রাফ দেখাচ্ছে, ঠিক আছে, অক্সিজেন মান্দায় আবার এরকম গ্রাফ দেখাচ্ছে। সো আসলে এক একজন এক এক রকম গ্রাফ দেখাচ্ছে, এক একজন এক এক রকম গ্রাফ দেখাচ্ছে। তো এটাই হচ্ছে হ্যাঁ যে আমাগা লেখচিত্র। এখন তুমি বলতেছো হাউ ইজ দিস পসিবল, এখন এই পসিবলটা তোমাকে বোঝানোর জন্য আমার কিছু ডিভাইস লাগবে, যেটা দিয়ে আমি মেজারমেন্ট করে দেখাইতে পারবো, যেটা দিয়ে আমি তোমাকে গ্রাফ প্লট করে দেখাইতে পারবো, বাট আমার কাছে সেই ডিভাইসগুলো নাই। তো তোমাকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি বিশ্বাস করতাম না, সো এটা বিশ্বাস না করাটা তোমার উপরে। আমি জানি যে তোমরা বিশ্বাস করতে চাও না, এই জন্য কিন্তু শুরুর দিকে সব জিনিস তোমাদেরকে এক্সপেরিমেন্টালি যেটা আমার পক্ষে পসিবল সেটা আমি দেখাই আসছি, যাতে তুমি অ্যাটলিস্ট বিশ্বাসটুকু পাও যে এটাই হয়, বয়েলের সূত্র এটাই হয়, চার্লসের সূত্র এটাই হয়, হ্যাঁ, গেলুসাকের সূত্র এইটাই হয়, ঠিক আছে। সো এই বিশ্বাসটুকু দেওয়ার জন্য তোমাকে ওই কাজ করে আনা হয়েছে, ঠিক আছে। তারপরে কি গ্রাহামের ব্যাপন সূত্র এটাই হয় এক্স্যাক্টলি, এটা তোমাকে দেখানো হয়েছে। সো ইউ হ্যাভ টু ট্রাস্ট দিস। যার 5টা কথার বিশ্বাস করানোর জন্য করে দেখিয়েছে, সে যদি আরেকটা কথা বলে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে এটাই হয়, ঠিক আছে। আচ্ছা, তার মানে এরকম জিনিস পাওয়া যাচ্ছে। সো এটার আসলে কাজটা কি, এটার আসলে সেরকম কোনো কাজ নাই, এটা আসলে বোঝাচ্ছে, এটা আসলে বোঝাচ্ছে যে আমার কোনো গ্যাসই আসলে Z=1 দিচ্ছে না, Z=1 দিচ্ছে না। কি দিচ্ছে, হয় কেউ পজিটিভ ডেভিয়েশন দিচ্ছে, কেউ কেউ আবার প্রথমে নেগেটিভ পরে পজিটিভ ডেভিয়েশন দিচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটা কেমনে, ঠিক আছে, এটা কেমনে কেন হইল, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা একটা জিনিস দেখে আসছিলাম, মনে আছে, মনে আছে কিনা, মনে আছে, বয়েলের সূত্র থেকে তোমাদেরকে বোঝাই, তাহলে তোমাদের মনে পড়বে যে ভাই বয়েলের সূত্রেতে আমাদের একটা কার্ভ ছিল এরকম। এটা কিসের ক্ষেত্রে, আইডিয়ালের ক্ষেত্রে, এই মনে আছে, আইডিয়ালের ক্ষেত্রে। আরেকটা কার্ভ আমি এখানে এঁকেছিলাম, রিয়ালের ক্ষেত্রে কার্ভ পাওয়া যায় হচ্ছে অলমোস্ট এরকম, ঠিক আছে। এটা কখনো জিরো যাবে না, মানে আমি হাতে আঁকলাম তাই এরকম। তো এই বরাবর ছিল কি, এই বরাবর ছিল পি, এই বরাবর ছিল ভি, তাই না রে। তারপরে বলতো ভাই কি করেছিলাম, তারপরে দেখিয়েছিলাম যে যদি কিনা আমার এটা কখনো এরকম যায়, মানে ছেদ করে এই P1 প্রেসারের জন্য, তাহলে এই P1 প্রেসারে এই বরাবর যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে V1, যেটা কিসের, এটা কিসের, আইডিয়ালের, তাই না, V1 আইডিয়াল আইডি, আর এটা কি, এই বরাবর আসলে V1 কি রিয়াল। তাহলে এই যে আর আরেকটা চাপ কি ভাই, মানে P1 এর ক্ষেত্রে কি পেলাম মনে আছে, ভি রিয়াল ইজ গ্রেটার দেন ভি আইডিয়াল। আর P2, এই দেখ P2 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 কই ভাই, ধর এটা একটা P2, P2 একটা প্রেসার, চল এই বরাবর যা, এইখানে যদি আমি নামি তাহলে এটা আমার কি ভাই, এটা হচ্ছে আমার V2, কোন কার্ভটা, এটা রিয়ালের কার্ভ, তাহলে V2 এটা রিয়াল,
এই বরাবর আসলে এটা ছিল আমার V2 আইডিয়াল। তাহলে P2 এর জন্য আমি কি পাইছি ভাই দেখতো, P2 এর জন্য আমি পাইছি V2 মানে V রিয়াল ইজ লেস দেন V আইডিয়াল। এই মনে আছে Z ইকুয়াল টু কি, Z ইকুয়াল টু হচ্ছে V রিয়াল ডিভাইডেড বাই V আইডিয়াল। তাহলে বলতো ভাই পিওন প্রেসারের জন্য Z এর মান কত হবে, পিওন প্রেসারের জন্য Z এর মান লেস দেন 0 মানে লেস দেন 1 নাকি গ্রেটার দেন 1? এটা বড়, রিয়াল বড় আইডিয়াল ছোট, তাহলে অবশ্যই Z ইজ গ্রেটার দেন 1, তার মানে পজিটিভ ডেভিয়েশন। ঠিক আছে, এইখানে ভাই Z ইকুয়াল টু কি V রিয়াল ডিভাইডেড বাই V আইডিয়াল, তাই না? তার মানে আমার কি রিয়ালটা ছোট, তার মানে উপরের টুকু ছোট, তার মানে Z ইজ লেস দেন 1, তার মানে কি, তার মানে কি, তার মানে আমার নেগেটিভ ডেভিয়েশন। ভাই একটা কথা দেখতো, P1 বড় নাকি P2 বড়? অবশ্যই অবশ্যই P1 ইজ গ্রেটার দেন P2, P1 ইজ গ্রেটার দেন P2। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন আমার প্রেসারটা বেশি তখন কি ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন। যখন প্রেসারটা কম, যখন প্রেসারটা কম তখন কি ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, তখন নেগেটিভ ডেভিয়েশন। এই জিনিসটা এখানে হচ্ছে, এই জিনিসটা এখানে হচ্ছে, দেখ চাপ যখন কম এই যে শুরুতে, তখন দেখ ভাই নেগেটিভ ডেভিয়েশন নিচের দিকে আছে, বাট চাপ যখন বেশি, ঠিক আছে, চাপ যখন বেশি তখন দেখ ভাই পজিটিভ ডেভিয়েশন। চাপ যত বাড়তেছে ও পজিটিভ ডেভিয়েশনের দিকে যাইতেছে। সো এই জিনিসটাকেই তুলে এখানে আনা হয়েছে, যে জিনিসটা আমাদের বইয়ে নাই, তাই তোরা এই গ্রাফটা বুঝিস না। দ্যাটস দ্য মেইন থিং। পি যত বাড়তেছে ও পজিটিভ ডেভিয়েশন তত বাড়তেছে। কিছু গ্যাস স্বাভাবিকভাবেই ও পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে, আর যারা নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে তারা আসলে আসছে এই যে পিভি কার্ভ থেকে। ঠিক আছে, মানে যখন আমার চাপটা কম তখন ও পজিটিভ, মানে কি চাপ যখন বেশি P1 তখন ও পজিটিভ ডেভিয়েশন, চাপ যখন আমার কম P2 তখন ও দেখাচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। চাপ কম এই যে দেখ নিচের দিকে, চাপ যত বাড়তেছে ও এই যে উঠা শুরু করছে। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে? ও এটা দুইটা একই লিখছি তাই না, এটা উল্টা হবে, লিখছি একই বাট করছি ঠিকই, মানে মনে মনে আমার ওইটা আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার বোঝা গেছে, বোঝা গেছে? তো এই জিনিসটা কিন্তু বইয়ে এইটা নাই দেখে ওইটা বোঝা যায় না, ওটা মুখস্থ করে সবাই এমনে এমনে এমনে। বাট আমি তো বয়েলের সূত্র পড়ায় আসছি, বয়েলের সূত্র প্রমাণ করে দিয়ে আসছি, এক্সপেরিমেন্টালি দেখে আসছি। তো বয়েলের সূত্র তো তোরা বিশ্বাস করিস, তো বয়েলের সূত্র যদি বিশ্বাস করে থাকিস তাহলে এটা এখন বিশ্বাস করিস কিনা? এবার বিশ্বাস হয়েছে এটা থেকে এটা, তাহলে বয়েলের সূত্র বিশ্বাস করি, তাহলে এটাও আমাকে বিশ্বাস করতে হবে। ওকে, ঠিক আছে, খুবই ভালো কথা। হুম আচ্ছা, তাহলে হইলো আমাদের আমাগা লেখচিত্র ডান। আসলে আমাগা লেখচিত্রটা কিছুই মিন করে না, আমাগা লেখচিত্রটা জাস্ট খালি মিন করে এরকম। ঠিক আছে, আচ্ছা এখন একটা কথা বলতো ভাই, এখানে ধর আমি এরকম একটা কোয়েশ্চিন দিলাম, যেখানে গ্যাস আছে হচ্ছে এ গ্যাস, এটা বি গ্যাস, এটা সি গ্যাস, এটার জেড এর ভ্যালু আমি নিচ্ছি, এটার জেড এর ভ্যালু 0.1, এটার জেড এর ভ্যালু 0.4, আর এটার জেড এর ভ্যালু হচ্ছে 1.6, 1.6। তাহলে কার ডেভিয়েশন বেশি, আদর্শ অবস্থা থেকে কে বেশি বিচ্যুত? আদর্শ অবস্থা থেকে বিচ্যুতির ক্রম নির্ণয় করো, আদর্শ অবস্থা থেকে বিচ্যুতির ক্রম নির্ণয় করো।
আদর্শ অবস্থা থেকে বিচ্যুতির ক্রম নির্ণয় করো। সিবিএ, একজন বলছে সিবিএ, আমি ক্রমটা চাচ্ছি। একজন বলছে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, আমি লিখি তাহলে এটা তোমাদের তরফ থেকে অ্যান্সার সিবিএ। আর কেউ? আর কেউ? একজনের শোনাশুনি বাকিরাও সিবিএ বলা শুরু করছে, আর একজন বলছে এবিসি। তাহলে এবিসি লিখছে, বড় না ছোট কেমনে বুঝবো? সিবিএ, সিবিএ তো সবাই বলতেছে, এখন বুঝলাম না কি হইলো। একজন বললে সবাই বলা লাগে? এ বি সি একজন বলছে। আচ্ছা, একজন বলছে এ বি সি। ওকে, না সঠিক উত্তর পাইতেছি না কারো। ডান, ওকে। শোনো, আমাকে এক মানে আসলে জিনিসটা ভাই কতটুকু সরে গিয়েছে সেটা দেখতে হবে, কতটুকু সরে গিয়েছে সেটা দেখতে হবে। বুঝো নাই? কতটুকু সরে গিয়েছে সেটা তোমাকে দেখতে হবে। তো মনে করো তোমার টাকা থাকার কথা হচ্ছে 5 টাকা, এটা তোমার স্ট্যান্ডার্ড। এখন তোমার একজনের কাছে, তোমার কাছে আছে 8 টাকা, তোমার কাছে আছে 10 টাকা, ঠিক আছে, আর তোমার কাছে আছে 4 টাকা। তাহলে কে বেশি সরে গিয়েছে? কে বেশি সরে গিয়েছে? 5 টাকা থাকার কথা, আছে 8, আছে 10, আছে 4, কে বেশি সরে গিয়েছে? আচ্ছা, আরেকটা দিলাম, আছে হচ্ছে 0। এবার বলো কে বেশি সরে গিয়েছে? 0, 4, 8 নাকি 10? আচ্ছা 0 না দেই, মনে করো আমি দিলাম এখানে 11 আর এখানে দিলাম 0। 0 না, ওকে, এখানে 12, এইখানে 0। এবার কে বেশি সরে গিয়েছে? 12, 10, 8, 4, 0, কে বেশি সরে গিয়েছে বলো? 5 থেকে কোনটার বিচ্যুতি বেশি? 0, 4, 8, 10, 12। সো দেখো এটা থেকে এটা কতটুকু সরেছে, আমরা সরেছে নিব, আমরা কতটুকু কম বা বেশি ডাজন্ট ম্যাটার। সরেছে হচ্ছে 1, এটা থেকে এটা কতটুকু সরেছে? 5 সরেছে। এখান থেকে এটা কতটুকু সরেছে? 3, এটা কতটুকু সরেছে? 5, হ্যাঁ, আরেকটা এটা কতটুকু সরেছে? 7। তাহলে সব থেকে বেশি সরেছে কে? সব থেকে বেশি সরেছে 12। 12-র বিচ্যুতিটা আমার বেশি। আমাকে সবসময় রেফারেন্সের রেসপেক্টে কাজ করতে হবে, রেফারেন্সের রেসপেক্টে। তো আমার এই জেড এর রেফারেন্স ভ্যালু কত? জেড এর একটা রেফারেন্স ভ্যালু আছে না? কোনটা থেকে আমরা মেজারমেন্ট করব? জেড এর রেফারেন্স ভ্যালুটা কত বলো? জেড এর রেফারেন্স ভ্যালুটা কত? তাই 22.4 বলছে একজন। জেড এর রেফারেন্স ভ্যালু হচ্ছে 1, জেড এর রেফারেন্স ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 থেকে কে বেশি সরে গেছে সেটা বের করতে হবে। তাহলে আমার রেফারেন্স ভ্যালু হওয়ার কথা 1, 1, 1। তাহলে 1 থেকে এটা কতটুকু সরে গিয়েছে বলো দেখি? 0.9। এটা কতটুকু সরেছে? 0.6। 1 থেকে এটা বাদ, মানে এটা থেকে এটা বাদ দাও, যে যাই হোক কতটুকু সরেছে, ঠিক আছে, এটাও সরে গিয়েছে 0.6। তার মানে এটা সরেছে 0.9, এটা সরেছে 0.6, এটাও সরেছে 0.6। তার মানে কার ইয়া বেশি হবে বলো দেখি? এ, এ সব থেকে বেশি বিচ্যুতি হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে বি ইকুয়াল সি, দুইটা সমান বিচ্যুতি, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে কমেছে, একের থেকে কমেছে, তাহলে এটা নেগেটিভ ডেভিয়েশন, এটা একের থেকে বেড়ে গিয়েছে, তাহলে এটা পজিটিভ ডেভিয়েশন। বাট বিচ্যুতি আমার সেম, বিচ্যুতি সেম, জাস্ট পজিটিভ আর নেগেটিভ। বুঝতে পারছো? বোঝা গেছে? বিচ্যুতি সেম, জাস্ট পজিটিভ আর নেগেটিভ, দ্যাটস ইট, ঠিক আছে। সাদিয়া বলছে আমি তো বলছিলাম, আমি হয়তো বা দেখতে পাই না, আসলে অনেক ইয়া তো। ক্লিয়ার? ফিল করা গেছে আসলে বিচ্যুতিটা কি, এটা বোঝা গেছে এবার আরো ভালো মতো। মানে তোমাকে আসলে প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড ইমপ্রুভমেন্ট করতে হবে। তো তুমি আগে ক্লাসের শুরুতে বিচ্যুতি নিয়ে যে যা বুঝতেছিলা, এখন কি তার থেকে অনেক বেশি নলেজ তুমি নিতে পেরেছো? এটা তুমি আমাকে বলো। ক্লাসের শুরুতে তোমার বিচ্যুতি নিয়ে যে নলেজটুকু ছিল, এখন কি তার থেকে অনেক বেশি বেড়েছে কিনা? হ্যাঁ।
এক কেন? কারণ আইডিয়াল অবস্থায় আমার 1 জেড এর মান, দ্যাটস ওয়াই। উদ্ভট কোশ্চিন, উদ্ভট উদ্ভট, অদ্ভুত অদ্ভুত, তাই না? ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন থিং অ্যান্ড আমাদের এই পার্টটুকু আমাদের ডান। সো আমরা এখন আসলে যাব হচ্ছে আমাদের আজকের ক্লাসে, সেটা হচ্ছে অম্ল ক্ষারকের সংজ্ঞায়নের তত্ত্বসমূহ। ঠিক আছে, এটা তো এটা আমরা পড়ব। তো তার আগে আমার কিছু কথা, যে এখান থেকে কি কোয়েশ্চিন আসে, এগুলা থেকে কি কোয়েশ্চিন আসে ভাই? 100% আসবে, আসবেই আসবে। এখান থেকে কোয়েশ্চিন আসবেই আসবে, 100%। লিখো লিখো, 100% আসবে। কে বলেছে? তান্ত্রিক ভাই বলছে। ঠিক আছে, সো আসবে 100%। এখান থেকে কোয়েশ্চিন 100% আসবে। এই গ্রাফ দিয়ে কত কোয়েশ্চিন যে আসছে বোর্ডে এখন পর্যন্ত হিসাব নাই। টিচাররা খালি ধুম করে বই থেকে গ্রাফটা নেয়, ধুম করে কোয়েশ্চিনের উপরে মারে, শিল মারে, দ্যাটস ইট। গ্রাফ নিবে, কোয়েশ্চিনে মারবে, গ্রাফ নিবে, কোয়েশ্চিনে মারবে, শেষ। ঠিক আছে, আমি জানি না এখানে দেখাইলে তোমরা দেখতে পাবা কিনা বোর্ড কোয়েশ্চিন। নেক্সট দিন তো নিবই, বাট তোমার হাতে পাশে বই থাকলে খুলে দেখতে পারো, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, হুম, দেখা যায়। ঠিক আছে, এটা বোর্ড কোয়েশ্চেন, এই যে, এই যে গ্রাফ, এই যে গ্রাফ। ঠিক আছে, এই যে গ্রাফ, তো দিবে, দেখা যাচ্ছে না হয়তো, ঠিক আছে, দূর থেকে নিলেও দেখা যাচ্ছে না। এই যে, এই যে গ্রাফ দেখা যাচ্ছে না, এই যে, এই যে গ্রাফ দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হইলো, না দেখতে পাইলে আর কি করা, ভবিষ্যৎ অন্ধকার তোমাদের, দেখতে পাইতেছো না কিছু। চলো আমি একটা কোয়েশ্চিন দেখাই, কিরকম কোয়েশ্চিন আসতে পারে। হ্যাঁ, স্যাম্পল কোয়েশ্চিন লিখো, দেখি স্যাম্পল কোয়েশ্চিন। স্যাম্পল কোয়েশ্চিন, স্যাম্পল কোয়েশ্চিনে তোমাকে যেটা করবে এরকম, তারপরে যেটা থাকবে যে এটা হচ্ছে এরকম, আরেকটা দিবে হচ্ছে এরকম, এটা হচ্ছে জেড এর মান, এটা হচ্ছে জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। ঠিক আছে, আরেকটা গ্যাস দিবে, এটা হচ্ছে সি গ্যাস। প্রশ্ন থাকবে এরকম, প্রশ্ন অনেক রকম থাকতে পারে। মনে করো একটা প্রশ্ন হতে পারে যে এ বি সি গ্যাসের মধ্যে সি গ্যাসের তুলনা করো, তুলনা করো। 2 নাম্বার কোয়েশ্চেন এরকম থাকতে পারে। আরেকটা কোয়েশ্চেন হইতে পারে এখান থেকে যে এ এবং সি এর কার বিচ্যুতি বেশি, কার বিচ্যুতি বেশি। ঠিক আছে, 3 নাম্বার হতে পারে যে সি এবং এ থেকে, সি এ থেকে কিভাবে কিভাবে বি অবস্থায় আসা যায়, বি অবস্থায় আসা যাবে। বুঝতে পারতেছো জিনিসগুলো? তার মানে এ বি সি গ্যাসের তুলনা করো, এ বি এবং সি এর তুলনা করো। তাহলে কি ভাই, খুবই সিম্পল। বি হচ্ছে আমার আইডিয়াল, বি হচ্ছে আমার আইডিয়াল গ্যাস, এটাও রিয়াল গ্যাস, এটাও আমার রিয়াল গ্যাস। কোনো সমস্যা? আইডিয়াল রিয়াল রিয়াল, এটা কি মানে খুব কঠিন? তুমি এখন আইডিয়াল গ্যাস সম্পর্কে কিছু বলতে পারবে না? তুমি এখন রিয়াল গ্যাস সম্পর্কে কিছু বলতে পারবে না? দুইটা অ্যাজাম্পশন যে ধরেছিলাম বলতে পারবে না? কেন পারবে না? না পারলে ঘুমাই যাও, পড়ালেখা করার দরকার নাই আর। বাসায় বলে দাও আম্মুকে, আম্মু আমার আর তুমি টাকা পয়সা খরচ করো না, আমি পড়াশোনা করবো না, ছেড়ে দে। ঠিক আছে।
তারপরে তারপরে বলছে এ এবং সি এর কার বিচ্যুতি বেশি। ধরো এ বি সি বলে দিলাম, ধরো এ বি সি তিনটার কথাই বললাম যে এ কমা বি কমা সি কার বিচ্যুতি বেশি। তো দেখো ভাই বি এর তো কোনো বিচ্যুতি নাই, বি এর বিচ্যুতি 0, কারণ বি এর জন্য জেড এর মান হচ্ছে 1। এখন তুমি বলবা ঠিক আছে যে বি এর বিচ্যুতি কি 0, জেড মানে জেড বি ইকুয়াল টু 1, তাহলে বিচ্যুতি বিচ্যুতি কি, বিচ্যুতি হচ্ছে 1 মাইনাস জেড, 1 মাইনাস 1 তো 0, তার মানে বি এর কোনো বিচ্যুতি নাই আইডিয়াল অবস্থায়। এখন তুমি একে বলতে হবে যে ভাই এর তো জেড এর মান দেওয়া নাই, কেমনে বুঝতাম বিচ্যুতি কার বেশি। ভাই দেখো এটা এতটুকু সরেছে আইডিয়াল অবস্থা থেকে, এটা এতটুকু সরেছে, ঠিক আছে, তাহলে বলো কার। এটা হচ্ছে মনে করো বিচ্যুতিকে আমি ডেল দিয়ে লিখলাম, এটা হচ্ছে এর, তাহলে এটা এ, এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে ডেল সি। কে বড়, কার বিচ্যুতি বেশি, সি নাকি এ, সি নাকি এ, বলো। গাধা কাণ্ডগুলা বলে এগুলা কঠিন, তোমাদেরকে কোয়েশ্চিন বুঝাইলে বুঝো, আর হচ্ছে পড়াশোনা বুঝাইলে বুঝো না, ঠিক আছে। আমি যে পড়াটা পড়াইছি মানে 1000টা কোয়েশ্চিন ঘুরাই পেঁচাই দিলেও তুমি পারবা, মানে এই কোয়েশ্চিন দিলে তুমি তো এটা বুঝতে পারতা বাট পারতা না। আমি তো তোমাকে এটা শুরুতে বুঝাই দিলে এটা বোঝা যাচ্ছে না, কমন সেন্স, আরে কমন সেন্স, এটা নিচে এটা আরো নিচে, তাহলে এর বিচ্যুতি বেশি, এটা নাকি আমি 1 ঘন্টা ধরে পড়াইলাম। হাই হাই, শিশির ভাই তাহলে পড়াইতে পারে না, ঠিক আছে। মানে এই হচ্ছে এখন রিয়াকশন যে ভাই রে ভাই এটা তো কমন সেন্স, আমার নানাও তো পারবে, এটা এটা নিচে এটা আরো নিচে, তো এর বিচ্যুতি বেশি, এটা নিচে নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ বিচ্যুতি, উপরে কেউ থাকলে ধনাত্মক বিচ্যুতি। শিশির ভাই নাকি এটা পড়াইছে কতক্ষণ ধরে, এগুলা এগুলা পড়ায় ভাই, এই গ্রাফ ওই গ্রাফ, হ্যাঁ এই হ্যান ত্যান কইরা শিশির ভাই এতক্ষণ ধরে এগুলা পড়াইছে। হ্যাঁ, তো আসলে এটা তোমাকে ফিউচারের জন্য প্রিপেয়ার করা, নাথিং এলস। ওগুলো পারলে তুমি এগুলা সব পারবা, এর থেকে বেশি দিলেও পারবা, কম দিলে তো পারবাই, ঠিক আছে। এই যে এখন ইজি লাগতেছে ওইগুলোর জন্য ইজি লাগতেছে, এবং এখানে ধরতে হবে জিনিসগুলো, ধরতে পারতে হবে, খালি মুখস্থ করলে হবে। এবার বলো সি, ও তাহলে কি হবে বলো, কার বিচ্যুতি বেশি, কার বিচ্যুতি বেশি, তাহলে এর বিচ্যুতি না সি, সি এর বিচ্যুতি বেশি, ঠিক আছে। তাহলে ডেল সি ইজ গ্রেটার দেন ডেল এ ইজ গ্রেটার দেন ডেল বি। এটা হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার, এটা হচ্ছে, আচ্ছা এটা তো কিছুই না। আচ্ছা সি থেকে, সি এবং এ থেকে কিভাবে বি অবস্থায় আসা যায়, তার মানে 3 নাম্বার প্রশ্নটা তোমাকে ইনডাইরেক্টলি কি বলেছে, ইনডাইরেক্টলি কি বলেছে বলো। এখন মনে করো তোমার মা তোমারে বললো বাবা গোসল করে আয়, তো তুমি আহ, এখন তোমাকে কি বলে দিতে হবে যে বাবা ওয়াশরুমে যা, ট্যাপটা ছাড়, বালতিতে পানি ভর্তি কর, মগে পানি নিয়ে এভাবে মাথায় ঢাল, এটা তো বলতে হবে না। গোসল করে আয় মানে তোমাকে বাকি সবকিছু বোঝাই দেওয়া হয়ে গেছে, তাই না। তাই এখানে তোমাকে এভাবে বুঝে নিতে হবে যে সি এবং এ থেকে কিভাবে বি অবস্থায় আসা যাবে, তার মানে রিয়াল থেকে কিভাবে আইডিয়ালে আসা যাবে সেটা চেয়েছে তোমাকে। তাহলে 3 নাম্বার কোয়েশ্চেনে কি চেয়েছে, কিভাবে রিয়াল থেকে আইডিয়ালে আসা যাবে, তাই না। হাই টেম্পারেচার লো প্রেশার, হাই টেম্পারেচার লো প্রেশার, কেন ভাই, কিভাবে ভাই, আপনি বললেন আর হয়ে গেল না, আমি বললাম আর হয়ে গেল না, তখন তুমি কিভাবে ব্যাখ্যা করবা, এই যে, ঠিক আছে, যে কি আমার এ এর মান 0-র কাছাকাছি হয়ে যাবে, বি এর মান 0-র কাছাকাছি হয়ে যাবে, তো আমার দিন শেষে এটা আমার আইডিয়াল গ্যাসের ইয়াতে চলে আসবে, ফর্মুলাতে চলে আসবে। ক্লিয়ার, বোঝা গেছে কোশ্চেন কিভাবে আসতে পারে। ভাই রিয়ালের এ আর বি এ 0, হ্যাঁ ওকে, তো হইলো তাহলে, ডান, হ্যাঁ।
আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে। সো হইলো তো, বোঝা গেল কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। পারা যাবে? বলো, পারা যাবে কিনা? পারা যাবে কিনা? জাস্ট খালি বলো পারা যাবে কিনা। ইনশাআল্লাহ। 3 নাম্বার কোয়েশ্চেনটা কিভাবে লিখবো? লিখে দিতে হবে আমাকে এখন? আমি যা যা বলছি ওগুলো দেখে দেখে লিখে নিবা? আচ্ছা, তো আমরা একটা ব্রেক দেই, ব্রেকের পরে আসি। অ্যাসিড ক্ষার তোমরা পড়ছো কখনো? চেনো অ্যাসিড কি, ক্ষার কি, চেনো? তো তোমরা আসলে বই রিডিং পড়তে চাও না। ও, যে ছেলেটা বলেছিল যে ভাই বুঝতেছিলাম না আগের দিনের কার্ভগুলো, এখন তুমি বই খুলে দেখো, মানে তোমার আর দেখা লাগবে না, এখন তুমি পারবা ওইগুলো। ঠিক আছে, তুমি পারবা এখন ওইগুলো। ঠিক আছে। হুম, ঠিক আছে, ওগুলো খুলে দেখো। আর যা ম্যাথ আছে ওই ম্যাথগুলো তোমরা চেষ্টা করলেই পারবা, আমারই কঠিন কিছু না। আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেক দেই, এখন বাজে 12টা 10টা 12। তো আমরা 10টা 12 থেকে 10টা 20 পর্যন্ত ব্রেক দিচ্ছি। আর তারপরে ক্লাস চলবে হচ্ছে 10টা 20 থেকে 10টা 45 পর্যন্ত। ঠিক আছে। তো অ্যাসিড বেজ আমরা নতুনভাবে দেখবো আর কি, খুবই ইজি, এবং এখান থেকে টুকটাক মাঝে মধ্যে কোশ্চিন আসে, মাঝে মধ্যে, আহামরি না। সো বোর্ডে যেখান যেখান থেকে কোশ্চিন আসে সব পড়া তোমাদের শেষ। তোমরা এখন যে কোনো বোর্ড কোশ্চিন চাইলেই পারবা। কি বলছি? যে কোনো বোর্ড কোশ্চিন, যে কোনো বোর্ড কোশ্চিন তোমরা এর মধ্যে, এই 8 মিনিটের মধ্যে তোমরা একটু বোর্ড কোশ্চিন দেখে আসো। বোর্ড কোশ্চিন দেখো যে তোমরা এই চ্যাপ্টারের যে কোনো বোর্ড কোশ্চিন পারো কিনা, পরিচিত মনে হয় কিনা। ঠিক আছে, দেখে আসো। শাহরিয়ার বলছে বিচ্যুতি মানে কি? আমিও জানি না। বিচ্যুতি নাই, আমি পড়াই নাই তো এটা, নাই এটা সিলেবাসে নেই, আসবে না, পড়াই নাই এটা, এটা ফিজিক্সে পড়ানো হয়। ওকে, আসি তাহলে, ক্লাস চলে আসো টাইম মতো।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ব্রেক দিয়ে সেলিব্রেট করতে গেছিলেন? আরে না, ব্রেক দিয়ে এখানে বসে বসে তোমাদের কমেন্ট করতেছিলাম আর কি। ওকে, তো অ্যাসিড বেস থিওরি, হ্যাঁ, অ্যাসিড বেস থিওরি। শোনো, পড়াশোনা জিনিসটা এতটা সিলি ভাবে নিও না। যেহেতু তোমরা এখন মোটামুটি শুরুর দিকে আছো ইন্টারের, আস্তে 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 চেষ্টা করতে থাকো। হ্যাঁ, এক না একদিন ঠিক হয়ে যাবে। এবং একটা কথা মনে রাখবা যে তোমাকে এই পড়ালেখার সেক্টরে, মানে আমাদের ম্যাক্সিমামকে আমাদের ফ্যামিলি কেন নিয়ে আসে জানো? জাস্ট ফর চেঞ্জিং দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য নিয়ে আসে। লাইক মনে করো কোনো বাবা মা অনেক স্ট্রাগল করেছে ছোটবেলায়, ঠিক আছে, ধরো 3 বেলা না খেয়ে 2 বেলা খেয়েছে, বা 7 ভাই 8 ভাই মিলে ভাগাভাগি করে খাইতে, যে কোনো ভাইয়ের জুটে নাই, খাবার জুটে নাই। বা কোনো বাবা হয়তো বা অনেক মেধাবী ছিল, ঠিক আছে, টাকা পয়সার অভাবে পড়তে পারে নাই, বা সিচুয়েশনের অভাবে পড়াশোনা করতে পারে নাই। হ্যাঁ, তো ওনারা দেখেছে যে ওনাদের থেকে যারা, ওনাদের মধ্যে যারা পড়াশোনা করতে পেরেছে, হ্যাঁ, বা যাদের টাকা পয়সা ছিল ওই সময় পড়াশোনা করতে পেরেছে, তারা এখন ভালো পজিশনে আছে। তো ওনারা ভাবে যে আমি তো পারি নাই, তো আমার ছেলেদেরকে আমি পড়াবো, আমার মেয়েকে আমি পড়াবো, বড় জায়গায় নিয়ে যাব। সো তোমরা হচ্ছ তাদের ড্রিম ড্রিমটা ফুলফিল করার একটা মাধ্যম বলতে পারো। এখন তোমার মনে হইতে পারে যে ভাই কেন আমি আসলে মানে একজনের ড্রিম ফুলফিল করার মাধ্যম কেন হব, তাই না? মনে হইতেই পারে তোমার যে আমি একজনের ড্রিম ফুলফিল করার মাধ্যম কেন হব। তো দেখো, তুমি কখনোই আরেকজনের ড্রিম ফুলফিল করার মাধ্যম হইতে পারো না, এটা সত্য কথা। বাট যেই ড্রিমটা ফুলফিল করার পরে ওই জিনিসগুলো তোমার নিজেরই কাজে লাগতেছে, সেখানে তো তুমি অবশ্যই এটা করতে পারো। বুঝো না? তুমি যদি বড় মানুষ হও, তুমি যদি বড় মানুষ হও, তুমি যদি সাকসেসফুল হও, এখানে হয়তো বা তোমার বাবা মার একটা আত্মিক শান্তি আসতেছে, প্রশান্তি আসতেছে। বাট দিন শেষে ভালো থাকবা তুমি, ভালোভাবে চলাফেরা করবা তুমি। হ্যাঁ, তো হোয়াই নট? সো কেন এটা করতে তো কোনো সমস্যা নাই, তাই না? আমাদের অনেক সময় মনে হয় যে ধুরু, বাবা মা আমাদেরকে হুদায় প্রেশার দেয়, ড্রিম উনাদের ফুলফিল করার দায়িত্ব আমার। না ভাই, এটা এইভাবে থিঙ্ক করবা না। তুমি জাস্ট এটা ভাবো যে আহ, তুমি যদি ওনাদের ড্রিমটা ফুলফিল করার চেষ্টা করো, তাহলে আসলে লাভটা কার বেশি? ঠিক আছে, দ্যাটস ইট। তো ওই সেন্সে তুমি ট্রাই করে যাও, এবং আসলে এতটুকু মনে রাখবা, তুমি চাইলেই তোমার হাত ধরেই তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে, তোমার ফ্যামিলি স্ট্যাটাস চেঞ্জ হতে পারে তোমার হাত ধরে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজনকে একজনকে এই দায়িত্বটা নেওয়া উচিত, কাউকে না কাউকে এই দায়িত্বটা নেওয়া উচিত। সো হোয়াই নট ইউ? তুমি কেন নিতে চাইবে না? তুমি নাও, নিয়ে ফেলো দায়িত্ব আজকে থেকে, ঠিক আছে? আজকে থেকে দায়িত্ব নিয়ে ফেলো যে তুমি তোমার ফ্যামিলি কন্ডিশন চেঞ্জ করবা, তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা, তুমি তোমার ফ্যামিলি স্ট্যাটাস চেঞ্জ করবা। ওকে, চলো। সো আমরা এখন পড়বো হচ্ছে, ক্লাস শুরু হবে এখন, মানে ক্লাস এখনো শুরু হয় নাই। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো এটা। হ্যাঁ, এটা আমরা অ্যাডভান্স ক্লাসে দেখবো, অ্যাডভান্স লেকচারে। আর শুরুতেই বলে দেই, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে, ওই জিনিসগুলো টানা রিডিং পড়ো, টানা রিডিং। মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এগুলো টানা রিডিং পড়বা, মুখস্থ, ওইগুলো মুখস্থ পড়া, ওইখানে বোঝানোর কিছু নাই। ঠিক আছে, আমি তোমার এখানে কিছুই বুঝাইতে পারবো না ওইটা, তো ওইটা মুখস্থ করবে। ওখান থেকে এমসিকিউ দুই এক 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 এমসিকিউ খুব কম আসে, ওইখান থেকে খুব একটা আসে না। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন পড়বো অম্ল ক্ষার সংজ্ঞায়নের তত্ত্বসমূহ। তো তোমরা আগে কি কি পড়ে আসছো আমি সেটা বলি। তোমরা এতদিন পড়ে আসছো যে অ্যাসিড হচ্ছে কি, যারা H+ দেয়, যারা H+ দান করে। আর তোমরা এতদিন পড়ে আসছো যে বেজ কারা বা ক্ষার কারা, যারা কি করে, OH- দান করে, তারা হচ্ছে ক্ষার, তাই না? এটাই তো পড়ে আসছো তোমরা, যারা H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড, আর
যারা OH মাইনাস দান করে তারা হচ্ছে ক্ষার। এটাই তো ম্যাক্সিমাম তোমরা পড়ে আসছো, তাই না? বলো, এটাই পড়ে আসছো কিনা, নাকি এটা বাদেও তোমরা অনেক কিছু পড়ে আসছো? যারা আমাদের শিখরি স্টুডেন্ট তাদেরকে আমরা হয়তো বা অনেক সময় পড়াই, ঠিক আছে? আচ্ছা, সো দেখো, এখন আসলে তোমাকে যদি আমি বলি যে ভাই এইটা কি, NH3, হোয়াট ইজ দিস, অ্যাসিড অর বেজ, ক্ষার নাকি অম্ল, কি মনে হয়? এটা কি অম্ল নাকি ক্ষার, অ্যাসিড নাকি বেজ? বলো, অ্যাসিড নাকি বেজ? তো এটা তুমি এখান থেকে কোনোভাবে দেখাতে পারবে না যে এটা H+ দান করে নাকি OH মাইনাস দান করে। খুবই প্রবলেমের বিষয়, ঠিক আছে? খুবই প্রবলেমের বিষয় না, যে ও তো না H+ দান করে না OH মাইনাস দান করে, তাহলে আমি এটা কোন ক্যাটাগরিতে ফেলবো? তো এটার জন্য থিওরি আছে, ঠিক আছে? এটা কিন্তু হয় বেজ, এই জিনিসটা কিন্তু বেজ, এটা কিন্তু একটা বেজ, ঠিক আছে? এটা কিন্তু একটা বেজ। আমরা দেখবো যে আসলে কারা বেজ কারা অ্যাসিড, এই জিনিসগুলো আমরা এখন পড়বো, হ্যাঁ? যে আসলে কোনগুলো কিভাবে হইতে পারে। একজন বলছে এটা তো গ্যাস, হ্যাঁ এটা গ্যাস হইতে পারে, তরল হইতে পারে না? আমি তোমাকে ক্লাসে দেখাই না যে অ্যামোনিয়া তরল ভাবে হয়, তরল ছিল? তোমরা না বিশাল গাধা, তোমাদেরকে দেখাইছিলাম না, অ্যামোনিয়া তরল ছিল, HCl তরল ছিল, দুইটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, দেখাইছিলাম না ক্লাসে? আচ্ছা, সো যদি আমি বলি পানি, H2O, সো এটাও কিন্তু দিন শেষে কোথায় চলে যায়? এটাও ক্ষারে চলে যায়। কেন যায় এটা পড়বো আমরা, কেন, ওয়াই, কেন, ঠিক আছে? তারপরে আমি যদি বলি হচ্ছে BF3, BF3, ঠিক আছে? বা আমি বললাম হচ্ছে AlCl3, AlCl3, এটা কি অ্যাসিড নাকি ক্ষার? ঠিক আছে, ঠিক আছে, সো এটা আমাদের অ্যাসিডের দিকে যাবে, কেন, ওয়াই, এটা আমরা এখন পড়বো, ঠিক আছে? তো চলো, আসলে অ্যাসিড বা ক্ষার তোমরা যেটা পড়ে আসছো সেটা ট্রু, ওই লেভেল পর্যন্ত এটা ট্রু, বাট এখন আসলে আমাদেরকে দেখতে হবে যে এই যে অম্ল ক্ষারক মতবাদ, এখানে আসলে তিনটা মতবাদ আছে, তিনজন তিন ভাবে বলেছে, অম্ল ক্ষারক মতবাদ। এখানে তিনজনের তিনটা মতবাদ আছে, এগুলোই আমরা আজকে দেখব। তো প্রথমটা হচ্ছে কি আরহেনিয়াস মতবাদ, তারপরে হচ্ছে বর্নস্টেড লাউরি, তারপরে হচ্ছে লুইস। তো প্রথমটা কি আরহেনিয়াস, আরহেনিয়াস, আরহেনিয়াস মতবাদ, তারপরে কি বর্নস্টেড লাউরি, বর্নস্টেড লাউরি মতবাদ, আরেকটা হচ্ছে কি লুইস মতবাদ, লুইস মতবাদ। তিনজন তিন রকমের মতবাদ দিয়েছিল। তো কিভাবে কিভাবে কি হইলো এটা আমরা এখন দেখব, যে তিনজন কিভাবে তিন রকমের মতবাদ দিতে পারে, হ্যাঁ? তো চলো আমরা দেখব। তো আরহেনিয়াস বলল, আরহেনিয়াস যেটা বলল যে অ্যাসিড কারা, অ্যাসিড বা অম্ল হচ্ছে তারা, আমার সাথে সাথে লিখো, যারা কিনা জলীয় দ্রবণে H+ দেয়। কি দেয়? জলীয় দ্রবণে H+ দান করে। এবং এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ, কোন কথাটা? জলীয় দ্রবণ, এই কথাটা গুরুত্বপূর্ণ, যে যারা জলীয় দ্রবণে H+ দান করে, ঠিক আছে? জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড। যেমন যেমন হচ্ছে HCl, এটা যদি অ্যাকুয়াস হয় মানে পানির সাথে মেশানোর পরে, অ্যাকুয়াস মানে কি পানির সাথে মিক্স করব, তাহলে এটা কি হবে? H+Cl-, তাহলে এটা এই যে জলীয় দ্রবণে H+ দিল, তাহলে এটা অ্যাসিড। বা আমার সালফিউরিক অ্যাসিড,
তাহলে এটা কি করছে, অ্যাকুয়াস হইলে 2H প্লাস যোগ SO4 2 ঠিক আছে। হ্যাঁ হইলো, তাহলে এটা হচ্ছে আরহেনিয়াস অ্যাসিড। ওই যে একজন বলছো আগে এটা পড়েছিলাম, আপনি পড়াইছিলেন, সো মেবি এটা 9-10-এ বলেছিলাম আমি হয়তো, ঠিক আছে। আচ্ছা, তো এর মতোই তাহলে বেজ কি হবে বলো দেখি, বেজ, অ্যাসিড, বেজ। তাহলে বেজটা হচ্ছে যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে, যারা জলীয় দ্রবণে OH মাইনাস দান করে। সো আরহেনিয়াসের পুরো জিনিসটাই ছিল জলীয় দ্রবণকে কেন্দ্র করে, মানে আরহেনিয়াস এটাই বোঝাতে চেয়েছিল যে সবকিছু জলীয় দ্রবণে হইতে হবে, জলীয় দ্রবণে H প্লাস দিতে হবে, জলীয় দ্রবণেই OH মাইনাস দিতে হবে, জলীয় দ্রবণে H প্লাস দিলে সেটাকে আমি অ্যাসিড বলতে পারবো, জলীয় দ্রবণে OH মাইনাস দিলে এটাকে আমি ক্ষার বলতে পারবো। এটা আরহেনিয়াস বলেছিল। এখন ভাই যে জিনিসটা আমাদের সমস্যা, আচ্ছা এটা তো বুঝতে পারছো যে NaOH এটা যদি অ্যাকুয়াস হয়, তাহলে অ্যাকুয়াস হলে কি হবে, Na প্লাস যোগ OH মাইনাস। জানো তোমরা এটা, এতটুকু তো অ্যাটলিস্ট জানো, ঠিক আছে। আচ্ছা, এখন এটাতে সমস্যা হইল যে যারা জলীয় দ্রবণে থাকে না, যদি এটা জলীয় দ্রবণে না যায় তাহলে কি এটা অ্যাসিড হবে নাকি হবে না, ক্ষার হবে নাকি হবে না। এখন যে সমস্যা হয়ে গেল, বুঝতে পারলা? বা আমি যদি HCl কে মানে মনে করো জলীয় দ্রবণে না দিয়ে আমি মনে করো HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে দিলাম, তো ও তো সোডিয়াম হাইড্রোক্সাইডে যেও H প্লাস ছাড়তে পারে, তখন কি ওটাকে অ্যাসিড বা ক্ষার বলবো কি বলবো না, এই জায়গাগুলোতে সমস্যা। তো আসলে আরহেনিয়াসের জায়গায় ঠিক, কোনো ভুল নাই, আরহেনিয়াসের জায়গায় ঠিক, কোনো ভুল নাই, সব সত্য, আরহেনিয়াস যা বলেছে সব সত্য, কিন্তু কিছু বাকি থেকে গেছে, কিছু জিনিস বাকি থেকে গেছে। মনে করো তুমি ওই যে গাড়ি চালাও, তো তুমি একজনকে 5 কিলোমিটার দূরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলা, এবং তুমি মনে করো 2 কিলোমিটার যাওয়ার পরে তোমার এখন বাইকের তেল শেষ হয়ে গেল, বাট তুমি তো 2 কিলোমিটার তাকে আগিয়ে দিয়ে গিয়েছো, তো এটা তোমার একটা ক্রেডিট। তারপরে কেউ হয়তো আরো 2 কিলোমিটার এগিয়ে দিল, 4 কিলোমিটার গেল, তারপরে কেউ আরেকজন এসে আরো 1 কিলোমিটার এগিয়ে দিয়ে গেল। তো জিনিসগুলো এভাবে থিঙ্ক করবা, মানে ও দিল এটা ভুল না, ভুল না, জাস্ট উনি জিনিসটা এখানে ছিল, এখান থেকে একটু সামনে আগে দিয়ে গেছে, হয়তোবা পুরোপুরি এন্ড পয়েন্টে পৌঁছাইতে পারে নাই, বাট জিনিসটাকে উনি প্রোগ্রেসিভ করে দিয়ে গেছে, বুঝতে পারলা? আচ্ছা, তো এই গেল একটা জিনিস, এই একটা কন্ডিশন। এখন এইখান থেকে জলীয় দ্রবণের কনসেপ্ট থেকে না সরে আসলো, জলীয় দ্রবণের কনসেপ্ট থেকে সরে আসলো বর্নস্টেড লাউরি। তো বর্নস্টেড লাউরি বলল অ্যাসিড কারা, বর্নস্টেড লাউরি এসে বলল যে অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা। কি বলল? অ্যাসিড হলো প্রোটন দাতা, প্রোটন দাতা। প্রোটন কি ভাই, প্রোটন কি বলো দেখি, প্রোটন কি, হোয়াট ইজ প্রোটন, হোয়াট ইজ প্রোটন? হোয়াট ইজ প্রোটন বলো। আর কি আগানো যাবে? হ্যাঁ, কেন যাবে না, এগুলো নিয়ে প্রতিনিয়ত রিসার্চ চলে ভাই, প্রতিনিয়ত রিসার্চ চলে, প্রতিনিয়ত রিসার্চ চলে। প্রোটন ইজ H প্লাস। একজন বলছে পারমাণবিক সংখ্যা, হ্যাঁ তোমার কথা ঠিক, বাট আমি আসলে প্রোটন নাম্বার বলি নাই, আমি বলছি হোয়াট ইজ প্রোটন, ঠিক আছে। সো প্রোটন হচ্ছে আসলে H প্লাস। এটা নিয়ে কি কারো সন্দেহ যে প্রোটন H প্লাস কিভাবে হয়? প্রোটন H প্লাস কিভাবে হয় এটা নিয়ে কারো সন্দেহ? তো দেখো হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে একটা পরমাণু, আচ্ছা এটা মনে করো হাইড্রোজেন, যার বাইরে কি একটা ইলেকট্রন, মাঝে নিউক্লিয়াস, একটা প্রোটন, 0 নিউট্রন, তাই না? এটাই তো হাইড্রোজেন, এটাই হাইড্রোজেন না, মাঝে একটা ইলেকট্রন,
মাঝে একটা প্রোটন, 0 নিউটন, একটা ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন প্লাস কখন হবে? হাইড্রোজেন প্লাস তখনই হবে যখন এই ইলেকট্রনটা ছেড়ে দিবে, এই ইলেকট্রনটা ছেড়ে দিবে, তখন হয়ে যাবে H প্লাস। তাহলে H প্লাস মানে কি? H প্লাস মানে হচ্ছে শুধু একটা প্রোটন পড়ে থাকে, দিস ইজ H প্লাস। ঠিক আছে, H প্লাস মানে এটা জাস্ট একটা প্রোটন পড়ে থাকে, বুঝতে পারলা? এই জন্যই H প্লাসকে বলা হচ্ছে প্রোটন। সো বর্নস্টেড-লাউরি বলতেছে যে অ্যাসিড হলো প্রোটন দাতা, মানে সেটা হোক জলীয় দ্রবণে বা আদার্স কোনো দ্রবণে, হোক জলীয় দ্রবণে অথবা আদার্স কোনো দ্রবণে, H প্লাস দিতে পারলেই অ্যাসিড, প্রোটন দান করতে পারলেই অ্যাসিড। আর অপর পক্ষে উনি বেজ, যেটা বেজকে উনি বললেন প্রোটন গ্রহিতা, প্রোটন গ্রহিতা, নট OH মাইনাস দাতা, উনি বলল প্রোটন গ্রহিতা, প্রোটন গ্রহিতা। বেজ হলো প্রোটন গ্রহিতা বা ক্ষার হলো প্রোটন গ্রহিতা, প্রোটন গ্রহিতা, এই কথাটা উনি বলল। ঠিক আছে, প্রোটন মানে H প্লাস। এবং বর্নস্টেড-লাউরিকে এজন্য বলা হয় প্রোটনীয় মতবাদ। কি বলা হয়? প্রোটনীয় মতবাদ। ঠিক আছে, প্রোটনীয় মতবাদও বলা হয়। সো তোমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটি প্রোটনীয় মতবাদ, নিচের কোনটি প্রোটনীয় মতবাদ, আরহেনিয়াস, বর্নস্টেড-লাউরি, লুইস নাকি শিশির? সো তোমরা অবশ্যই দেখাবা কি শিশির ভাই। ঠিক আছে, প্রোটনীয় মতবাদ হচ্ছে কি বর্নস্টেড-লাউরি। ওকে, তো যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে কি HCl, তো HCl এটা কি করবে? H প্লাস যোগ OH মাইনাস। ঠিক আছে, এটা কি অ্যাসিড? আচ্ছা তাহলে বলো দেখি NH4 প্লাস, এটাও কি অ্যাসিড না? কারণ ও কি করবে? ও তৈরি করবে কি NH3 প্লাস H প্লাস, এই যে প্রোটন ছেড়ে দিচ্ছে, প্রোটন ছেড়ে দিচ্ছে, তাহলে এও অ্যাসিড, এও অ্যাসিড, এরা হচ্ছে কি অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে ক্ষারের ক্ষেত্রে কি প্রোটন গ্রহণ করবে? প্রোটন গ্রহণ করবে, যেমন ভাই, যেমন NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়া যদি একটা H প্লাস গ্রহণ করে তাহলে ও কি হয়ে যাবে? ও হয়ে যাবে গিয়ে NH4 প্লাস। তার মানে দেখ ভাই, এটা ও গ্রহণ করেছে প্রোটন, কে গ্রহণ করেছে? অ্যামোনিয়া গ্রহণ করেছে, তাহলে অ্যামোনিয়া কিন্তু একটা বেস, অ্যামোনিয়া একটা বেস, ভেরি সিম্পল। আর কি হইতে পারে ভাই? ক্লোরিন মাইনাস H প্লাস, তাহলে কি হবে ভাই? তাহলে হয়ে যাবে HCl। তাহলে দেখ ভাই, এই H প্লাস গ্রহণ করেছে কে? ক্লোরিন মাইনাস, তাহলে ক্লোরিন মাইনাস একটা বেস, ক্লোরিন মাইনাস একটা বেস। প্রোটন দান করলেই অ্যাসিড, প্রোটন গ্রহণ করলেই বেস, দান করলে অ্যাসিড, গ্রহণ করলেই। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তো দিস ইজ দ্য মেইন থিং। হ্যাঁ, এবার চলো, এবার হচ্ছে লুইস। লুইস কি বলল? তো লুইসেরটা আমরা স্লাইড থেকে দেখে নেই, আমাদের স্লাইড আছে, সুন্দর সুন্দর স্লাইড আছে আমাদের। ঠিক আছে, এই যে দেখো আরহেনিয়াস তত্ত্ব, আরহেনিয়াস তত্ত্ব। আমি কখনো স্লাইড ধরে ধরে পড়াই না, হ্যাঁ, রিডিং পড়তে আমার ভালো লাগে না। হ্যাঁ, সো দেখো এখানে দেওয়া আছে যে জলীয় দ্রবণে যারা H প্লাস দেয় তারা এরকম, এই যে যেমন হচ্ছে H প্লাস দিলে অ্যাসিড, জলীয় দ্রবণে OH মাইনাস দিলে ক্ষার। ঠিক আছে, আচ্ছা, তো এই তো বর্নস্টেড-লাউরি বলছে প্রোটন অন্য পদার্থকে প্রোটন দান করে আবার প্রোটন গ্রহণ করে। তো প্রোটন দান, প্রোটন গ্রহণ, ভেরি সিম্পল, প্রোটন দান, প্রোটন গ্রহণ। ঠিক আছে, অ্যাসিড প্রোটন দাতা, ক্ষার হচ্ছে প্রোটন গ্রহিতা। ওকে, লুইস, লুইস এবার বলতেছে কি অ্যাসিড কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, মানে অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহিতা, ইলেকট্রন জোড় গ্রহিতা, গ্রহিতা। আর ক্ষারক কি? ক্ষারক হচ্ছে ইলেকট্রন জোড় দাতা,
ইলেকট্রন জোড় দাতা। এটা হচ্ছে কি ক্ষার। এটা কার মতে? লুইসের মতে। কার মতে? লুইসের মতে। লুইস কি বলল? লুইস বলল অ্যাসিড হচ্ছে কি ইলেকট্রন জোড় গ্রহীতা, আর ক্ষারক কি ইলেকট্রন জোড় দাতা। তো ভাই কারা ইলেকট্রন জোড় দান করবে বলো দেখি? যাদের না এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে বা একের অধিক মুক্ত জোড় ইলেকট্রন আছে তারা না মুক্ত জোড় ইলেকট্রন দান করবে। যেমন যেমন হচ্ছে অ্যামোনিয়া NH3। এটা তখন বুঝতে পারবা যখন তোমরা আসলে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার পড়লে আরো ভালো বুঝতে পারবা। থার্ড চ্যাপ্টার নেক্সট কোয়ার্টারে আছে, হ্যাঁ নেক্সট কোয়ার্টারে পাবা। ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার পড়লে আরো ভালো বুঝবা এটা, নো টেনশন। তো অ্যামোনিয়া একটা লুইস ক্ষার, পানি একটা লুইস ক্ষার, কারণ পানিতে অক্সিজেনের দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে এগুলো হচ্ছে লুইস ক্ষার, এগুলো হচ্ছে লুইস ক্ষার। ঠিক আছে, এবার হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহীতা কারা? যাদের ফাঁকা ডি অরবিটাল থাকবে। লিখো দেখি কারা ইলেকট্রন জোড় গ্রহীতা? ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল। এটা আসলে ওই যে বললাম থার্ড চ্যাপ্টার পড়লে ভালো বুঝতে পারবা। এটা ফার্স্ট পেপারের, হ্যাঁ পড়ানো হবে নেক্সট কোয়ার্টারে, নো টেনশন। দ্রাব্যতাও নেক্সট কোয়ার্টারে পড়ানো হবে। সবাই ফাঁকা ডি অরবিটাল বুঝতে পারলাম না, চলো হ্যাঁ রাজশাহীর পোলাপান হইলে কি বলবে, ভাই ফাঁকা ডি অরবিটাল কি বললেন, বাইসতেই পারলাম না, ফাঁকা ডি অরবিটাল আবার কি জিনিস ভাই, একটু ভালো করে বুঝিয়া বুঝলেন তো। তো রাজশাহীর হইলে এমন বলতে, তোমরা তোমাদের মতো করে হয়তো বলতেছো যে ভাই ফাঁকা ডি অরবিটাল আবার কি, হ্যাঁ বুঝাই বলে। তো ফাঁকা ডি অরবিটাল হচ্ছে মনে করো হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করছো তাই হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p1, তাই না, 3d0 3d0। তো ভাই দেখো এর অনেকগুলো ফাঁকা অরবিটাল পড়ে আছে, এমটি অরবিটাল, এমটি অরবিটাল, তাই না। মানে এটা থেকে মানে কয়টা 3dxy 3dyz 3dzx 9-10-এ পড়ে আসছো নিশ্চয়ই। 3dx² - y², না পড়লে সমস্যা নাই, থার্ড চ্যাপ্টারে পড়ানো হবে এটা। 3dz²। এতগুলো ফাঁকা অরবিটাল পড়ে আছে ভাই, এতগুলো ফাঁকা ঘর পড়ে আছে। তাহলে এরা কি করবে? ইলেকট্রন জোড় নিয়ে নিবে। তো মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা যৌগ, Cl Cl Cl, তাই এর এর কি ভাই ফাঁকা অরবিটাল আছে না, ওরে যদি কেউ মুক্ত জোড় ইলেকট্রন দিতে আসে ও নিয়ে নিবে না? ওরে যদি কেউ মুক্ত জোড় ইলেকট্রন দিতে আসে ও নিবে কিনা? ইয়েস অর নো? ওকে যদি কেউ দুইটা ইলেকট্রন দেয় ও নিতে পারবে না? ওর জায়গা আছে না ফাঁকা, নিবে, অবশ্যই নিবে, পাই নট। তো এরকম গুলোকে বলা হচ্ছে কি লুইস অ্যাসিড, যারা মুক্ত জোড় ইলেকট্রন নিতে পারে, যারা মুক্ত জোড় ইলেকট্রন নিতে পারে। আর যারা দিতে পারে তাদেরকে বলা হচ্ছে ক্ষার। তো বোঝা গেল লুইস অ্যাসিড ক্ষার কি জিনিস। হ্যাঁ সন্নিবেশ সমযোজী আফ্রিদি ও পড়ে আসছে এগুলো, সাবাস। এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন, যেটা আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। সিকিউ সলভ করতে ওই বলছিলাম বই বই করে সিকিউ দেখতে, কেউ দেখছো? মেজবা বলতেছো লিগ্যান্ড, ও আরো পড়ে আসছে এগুলা। একজন বলতেছে বেজ কি ক্ষার, এই যে ও হচ্ছে সব থেকে ট্যালেন্টেড। যে জিজ্ঞেস করছে বেজ মানে ক্ষার কিনা, ও হচ্ছে সব থেকে ট্যালেন্টেড, ও সব থেকে বেশি পড়ে আসছে। তো যে সব থেকে বেশি পড়ে আসছে তাকে আর পড়ানোর কি দরকার, আমি তোমার উত্তর দিচ্ছি না। হ্যাঁ বেজ মানে ক্ষার, না দিলে আবার কমপ্লেন দিবে, শিশির ভাই বেজ মানে ক্ষার কিনা উত্তর দেয় না, এটা তো বলবে না, বলবে শিশির ভাই ক্লাসে উত্তর দেয় না এই প্রশ্নের। ঠিক আছে, ও কিন্তু এটা বলবে না যে বেজ মানে ক্ষার, এটা জিজ্ঞেস করছিলাম শিশির ভাই উত্তর দেয় নাই। ও যাই বলবে শিশির ভাইকে একটা প্রশ্ন করছিলাম ভাই উত্তর দেয় নাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা।
এই বই মানে দেখছিলা? বই মানে বলতেছি, ধরো মাথা গেছে। বই থেকে সিকিউ দেখেছো? বইয়ের শেষে আছে, কিন্তু যে কোনো বইয়ের শেষে অনুশীলনীর দিকে দেখেছো? পারা যাচ্ছে? মানে দেখে পারার মতো মনে হচ্ছে কিনা? অপরিচিত কিছু পাচ্ছো? অপরিচিত কিছু পাওয়া যাচ্ছে? আমাকে একটু সময় দাও দেখি। আচ্ছা থাক, পরের দিন দেখাবো নি, সমস্যা নেই। সিকিউ তো নিয়ে আসবোই। আচ্ছা একটা কথা বলো দেখি, আমরা সিকিউ সলভিং ক্লাসটা আগে নিব নাকি এমসিকিউ সলভিং ক্লাসটা আগে নিব? কোনটা আগে নিলে বেটার হয়? তোমাদের আমি পরামর্শে যাচ্ছি, বারবার তো আমি এটাই করি, যে সবসময় আগে সিকিউ এমসিকিউ নেই পরে সিকিউ নেই। আমি তোমাদের কাছ থেকে একটু শুনি দেখি, কখনো শোনা হয় নাই আমার এটা। যে তোমরা কি চাও, সিকিউ সলভিং ক্লাস আগে চাও নাকি এমসিকিউ সলভিং আগে ক্লাসে চাও? বৈশাখী এমসিকিউ, ফাতেমা এমসিকিউ, আদনান এমসিকিউ, রাকিব সিকিউ, মেহজাবিন সিকিউ, সৈকত সিকিউ, মাইমুনা এমসিকিউ। পোল দেন। পোল না দেই। সিকিউ সিকিউ এমসিকিউ, এমসিকিউ, পোল, এমসিকিউ সিকিউ, এমসিকিউ এমসিকিউ, এমসিকিউ সিকিউ সিকিউ সিকিউ, সিকিউ সিকিউ এমসিকিউ এমসিকিউ। ভাইরে ভাই। ও কে, 50-50 হয়ে গেছে। তো আমার যেটা মন লাগবে আমি সেটা নিয়ে আসবো আগে, টেনশন নেই। ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে সিকিউটা জন্য আমি একটু টাইম দেই তোমাদেরকে, এমসিকিউটা যদি আগে আগে দেখে ফেলতে পারি তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মানে এমসিকিউ গুলো সহজ সহজ হবে, খালি দাগাবো দাগাবো, সবকিছু রিক্যাপ হয়ে গেল একবার। পুরো ফার্স্ট টু লাস্ট তোমার থিওরি রিক্যাপ হয়ে গেল। বুঝো নাই? পুরো ফার্স্ট টু লাস্ট, পিয়ন ভিয়ন পিটু পিটু, ছোট 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 ম্যাথ দিবে, পুরো থিওরি তোমার রিক্যাপ হয়ে গেল। দেন তুমি সিকিউ করলে দেখবা যে সব জিনিস তোমার আবার একবার রিভাইজ হয়ে গেছে কিন্তু এমসিকিউ ক্লাস করতে গেলে। তারপরে আমরা সিকিউ এ যাই। হ্যাঁ, তো এটা বেটার হয় আমাদের জন্য। হ্যাঁ, আর কিছু জিনিস আছে, ওই যে পানির বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি সিওডি ডিও, এটা আমি কখন পড়াবো বলেছি বলো দেখি? এগুলো আমি কখন পড়াবো বলেছি বলো? বিওডি সিওডি ডিও, এটা আমি পড়াবো হচ্ছে অ্যাডভান্স ক্লাসে কিছু পড়াবো। বাট অরিজিনাল জিনিসটা আমি পড়াবো হচ্ছে পরিমাণগত রসায়নে। কোথায় পড়াবো? পরিমাণগত রসায়নে। পরিমাণগত রসায়ন। কারণ এখানে ট্রাইট্রেশন আছে, ট্রাইট্রেশন, ঠিক আছে? ওই ট্রাইট্রেশন করতে গেলে বুঝতে পারবা না। ঠিক আছে। আর কিছু কিছু জিনিস দেখাই দিব ইয়ার জন্য। ওকে। আর এটা কখনো বোর্ডে আসে না, এটা কখনোই বোর্ডে আসে না। তো ঠিক আছে, তাহলে আমাদের থিওরি লেকচার অলমোস্ট শেষ। ঠিক আছে, থিওরি লেকচার আমাদের ওইটা অলমোস্ট শেষ। এরপরে আমরা যাব হচ্ছে সিকিউ, এমসিকিউ, অ্যাডভান্স সলভিং, এবং এই 3 দিনে আমরা দেখবা যে অনেক কিছু করে ফেলবো। তোমার একটা ফুল কনফিডেন্স চলে আসবে যে তুমি পারবা, মানে এটা তোমার একটা নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। সো আমি যেটা একটা বলতে চাই যে ক্লাসের নোট এখন পর্যন্ত পুরো চ্যাপ্টারের যে নোট হয়েছে, এই নোটটা সবাই আপলোড দেওয়া শুরু করবা। হ্যাঁ, এবং আমাদের একটা চ্যাপ্টারের শুরুতে আমি কন্টেক্সট দিয়েছিলাম, একটা কন্টেস্ট ছিল কি, এক্সপেরিমেন্ট শেয়ারিং। ঠিক আছে, আমি একটু বলে দিই, এক্সপেরিমেন্ট ভিডিও। সো ওইটা তো যারা আপলোড দিয়েছো দিয়েছো, চাইলে কেউ আপলোড দিতে পারো এখনো। ঠিক আছে, এক্সপেরিমেন্ট ভিডিও, এটা একটা আমাদের ইয়া ছিল, মানে প্রতিযোগিতা ছিল। ঠিক আছে, সো এটার জন্য একটা প্রাইজ যাবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে নোট শেয়ারিং, এটার জন্য একটা প্রাইজ যাবে। নোট শেয়ারিং ফুল চ্যাপ্টার, ফুল চ্যাপ্টার। এবং কিছু জিনিস মেনটেন করবা, পেজ আবার কোনোটা সোজা থাকে কোনোটা উল্টা থাকে এমন করবা না, সব পেজ সোজা যেন থাকে। ঠিক আছে, সব পেজ সোজা থাকতে হবে, এটা মেনটেন কইরো খালি। আর হাতের লেখাটা সুন্দর কইরো। হ্যাঁ, মানে কন্টেস্ট, যেহেতু এটা একটা কন্টেস্ট, তো এটা করলে তোমার পুরো জিনিসটা একবার রিভাইজ হয়ে যাবে। ওকে। এবং ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। বেস্ট অফ লাক।